ওকে, আমি আমি কেমন ঢুকে আছেন? যাচ্ছি, পরে আপনার সাথে নিয়ে কথা হবে। আহ, প্রিয় দর্শক সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। একটু লেট হয়ে গেছে আজকের অনুষ্ঠানটি, যদিও যথাসময়ে আমার সাথে অতিথি উপস্থিত ছিলেন, কিন্তু প্রযুক্তিগত কারণ আপনারা জানেন যে মাঝে মধ্যে একটু সমস্যা হয়। যাই হোক, আমি শুরু করে দিচ্ছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই বসে আছেন বিখ্যাত আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমিরের কথা শোনার জন্য। আমি তানিয়া আমির আমার সাথে আছেন। এখনই আমাদের যে নির্ধারিত বিষয়বস্তু বলতে, আমি বর্তমান যে চলমান পরিস্থিতি, রাজনৈতিক বলেন, ধর্ষণ, হত্যা, খুন, এই সকল বিষয় নিয়ে ব্যারিস্টার তানিয়া আমিরের সাথে আমি আজকে আলোচনা করব। আগে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি অবশ্যই পরিচিত একজন মানুষ, তবুও আমি একটু শুভেচ্ছা বিনিময় করছি। তানিয়া আমির, কেমন আছেন আপনি? শুনতে পাচ্ছেন আমাকে ধন্যবাদ নিশ্চয়ই? সাগর, এবং আপনার এই শোর মাধ্যমে দর্শক শ্রোতা যারা পৃথিবীর যেখানেই আছেন না কেন, স্পেশালি যারা বাংলাদেশে আছেন, সকলকে আমার শুভেচ্ছা রইলো। এবং একটা কঠিন সময় আমরা পুরো পৃথিবী জুড়ে অতিক্রম করছি। এখানে বাংলাদেশের মানুষের যে সহ্য শক্তি এবং সহনশীলতা, আমরা এটা অতিক্রম করছি সবাই। আম, এবং সেটা, হ্যালো, জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যে জি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ব্যারিস্টার তামিম আমির, জি, আমরা মোটামুটি সবাই ভালো অবস্থানে নেই। বিশেষ করে করোনা ভাইরাস, আপনি জানেন যে চতুর্দিকে আমাদেরকে ইয়ে করে রেখেছে, বাংলাদেশে একই অবস্থা। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, ব্যারিস্টার তানিয়া আমির বহুমাত্রিক একজন ব্যক্তিত্ব। তিনি আইন পেশার সাথে জড়িত, সক্রিয় মানবাধিকার কর্মী, পরিবেশ কর্মী হিসেবেও তিনি পরিচিত। কাজ করছেন নারীদের ক্ষমতায়ন, শিশু অধিকার রক্ষা ও বিভিন্ন আইনজীবী এনজিওতে। আমি এই আপনার পেশা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করতে যাচ্ছি ব্যারিস্টার তানিয়া। আমি জানতে চাচ্ছি, বর্তমানে যে ধর্ষণগুলি চলছে বাংলাদেশে, যে বিষয়গুলি নিয়ে আমরা সবসময় খুঁজি, আপনাদের মতো মানুষ যারা সবসময় সরব ছিলেন, সবসময় বিভিন্নভাবে কথা বলতেন যখনই কোনো ধরনের ধর্ষণ বা শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, অথবা নারীদের প্রতি অবিচার, অন্যায়, এই ধরনের বিরুদ্ধে সবসময় আপনারা একটা সময় সরব ছিলেন। কিন্তু এখন যখন বাংলাদেশে মহামারীর চেয়েও বেশি সমস্যা হয়ে দাঁড়িয়েছে ধর্ষণ, সেই সময়টাতে আপনারা অনেক নীরব কেন? সে ব্যাপারে অনেকেই আপনাদের কাছে প্রশ্ন করে রেখেছে আমার মাথায়। হ্যালো। জি, আপনি কি আমাকে এতক্ষণ শুনেছেন? জি, হ্যাঁ, আমার আপনার প্রশ্ন শুনতে পেরেছি। আহ, জি, এবার আপনি বলবেন দয়া করে, শুনুন। জি। আহ, যখন বলছেন নীরব কেন, আমার তো মনে হয় কোনো মানুষই নীরব না, কিন্তু আপনার আহ এই ধর্ষণ নিয়ে যে খুব আপনার একই বিষয়টা, যেটা আমাদের আহ আজকে সংস্কৃতিতে যে বিষয়টা চলমান হয়ে আসছে, এগুলো নিয়ে তো আমরা অনেক দিন ধরে কাজ করছি, এবং এই একই ঘটনা বারে বার আসছে। এবং আমরা, দেখুন, যে ঘটনা ঘটার পরে আমরা রিয়াকশন করি, এবং সেটা আপনি বললেন নীরব কেন, অর্থাৎ আমি রিয়াক্ট কেন করছি না। জীবনটা তো একটা রিয়াকশন হতে পারে না। আমাদের গভীরভাবে যে সমস্যাগুলো আছে, গভীরভাবে এগুলো নিয়ে কাজ করা দরকার। এবং আজকাল তো মনে করেন টক শো বলেন বা আপনাদের শো বলেন, সবাই তো এক্সপার্ট অন এভরিথিং, এবং বাক স্বাধীনতা এত বেড়ে গেছে, সবকিছু নিয়ে খালি কথা 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 কথা। আমরা কথা বলতাম যখন দেশে বাক স্বাধীনতা ছিল না, যখন সাহস করে কেউ কথা বলতো না, তখন আমরা কথা বলতাম। কিন্তু এখন খালি কথা আর কথা, কথা। এবং আপনি আর কি মনে করছেন, কিন্তু আপনি মনে করছেন এখন দেশে বাক স্বাধীনতা আছে? গভীরভাবে যে সাবস্ট্যান্সিয়াল কাজগুলা করার, সেই সেই কাজটা হচ্ছে না। আজকে মনে করেন এই যে ধর্ষণ নিয়ে যে বিষয়টা বলছেন, এখানে একটা সামাজিক দিক আছে, একটা আইনি দিক আছে, একটা ব্যক্তি লেভেলের কিছু লেভেল আছে। যারা এই কাজটা করছেন, আমরা যদি ধর্ষণের অপরাধটা যদি আমরা এভাবে দেখি, যে কোনো একজন ব্যক্তি তার নিজের চিন্তা চেতনা জোরপূর্বক
আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে, তাহলে সে গণতন্ত্রে বিশ্বাস করে না। এবং এটা এভাবেও দেখা যায় যে একটি পুরুষ যখন এই ঘটনাটা করছে, তখন মনে করেন সাধারণ পুরুষদের এরকম কাজ করবে না, কিন্তু যেই ব্যক্তির একটা নারীর মন জয় করার মুরদ নেই, একটি কাপুরুষ, সেই এরকম একটা ঘটনা করছে। তো আমি মনে করি যে সামাজিক আন্দোলনে আপনাদের মতো ইয়াং ডাইনামিক আইকনস যারা আছে, স্পেশালি যারা ইয়াং মেল, তাদেরকে সামনে আসা দরকার। এটা তো কেবল নারীর ইস্যু না, এটা একটা সামাজিক একটা ইস্যু। এবং এখানে যে অন্যায়গুলা হচ্ছে, এখানে আমরা দেখছি যে সেইমটা হচ্ছে ভিকটিমকে দেওয়া হচ্ছে, এবং ভিকটিমের চরিত্র নিয়ে এটা সবসময় আমরা দেখেছি কথা হয়, কিন্তু যে অপরাধী তার চরিত্র নিয়ে কথা হচ্ছে না। আমরা অ্যাসিড নিয়ে যখন কাজ করেছি, তখন আমাদের সঙ্গে কিন্তু নানা রকমের ফিল্ম স্টার, ক্রিকেট স্টার যারা ছিলেন, তারা এগিয়ে এসেছিলেন। এবং যখন এই পুরুষরা, আমাদের হিরোরা যখন বলছে যে অ্যাসিড যারা নিক্ষেপ করে তারা কাপুরুষ, ইট ইজ ভেরি পাওয়ারফুল। এবং আপনাদের মতো ইয়াং জেনারেশনের ইয়াং ছেলেরা যদি বলে যারা এরকম ধর্ষণ করছে তারা পুরুষ জাতির জন্য একটি কলঙ্ক, আপনি এরকম কথা বলছেন না কেন? এখানে এটা তো নারীদের বিষয় না, এবং নারী আন্দোলন যারা করছে তারা এই কথাগুলো সবসময় বলতে হবে কেন? এখানে সামাজিক দায়ভারটা সকলের। আমি লিগাল সার্টিফিকেট পরে আসছি। তো আমি তো দেখতে চাই বাংলাদেশের অর্ধেক জনগণ হচ্ছে পুরুষ। পুরুষরা কেন ঘুরে দাঁড়াচ্ছে না? তারা কেন বর্জন করছে না? তারা কেন আঙ্গুলি দেখিয়ে তাদেরকে লজ্জা দিচ্ছে না যে এরকম কাজ যারা করছে? কারণ তারা হচ্ছে পুরুষ জাতির কলঙ্ক। এই কথাটা আসতে হবে। এবং ধর্ষণ থেকে আমরা এইভাবেও দেখতে পারি, এখানে কিন্তু যৌন তৃপ্তি তেমন কখনোই থাকে না, কারণ একজন যে পার্টনার সে কিন্তু বেজার, সে পার্টিসিপেট করছে না। এটা একটা ক্ষমতার খেলা, একটি আধিপত্য বিস্তার। এবং যখন আমরা দেখি যে পুরুষের বা দুই পরিবারের সাথে যখন কোন রকমের একটা দ্বন্দ্ব থাকে, তখন তারা মনে করে যে ওই পরিবারের নারী, অর্থাৎ তারা আমাদের একটা বস্তু, মানুষ না, আমি তার উপরে একটা একটা আমার আধিপত্য বিস্তার করলাম। তো এরকম যে একটা মাইন্ডসেট, অ্যাটিটিউড কাজ করছে, আমার মনে হয় ইট ইজ হাই টাইম যে আমাদের কথা বলাটা আর সাজছে না। I really expect you and the young people, the young men in particular, আমি মনে করি সমাজে আজকে আপনাদের উপরে দায়িত্বটা এসেছে। আপনাদের এক সুরে এক গলায় সবাই বলতে হবে, আপনাদেরকে বলা প্রয়োজন। এবং না বলাটা আমি মনে করবো দায়িত্বের অবহেলা। যে এই ধর্ষণ যারা করছে তারা পুরুষ জাতির কলঙ্ক, তাদের পুরুষত্ব নাই, তাদের একটা নারীর মন জয় করার মুরদ নাই, তাদের তারা ধর্ষণ করছে। এই কথাটা আপনাদের থেকে আসা, স্পেশালি যারা আপনারা আইকন, যাদের উপরে আপনারা যাদেরকে আমাদের ইয়াং জেনারেশন হিরো মনে করেন, পপ স্টার মনে করেন, সুপার স্টার মনে করেন, আপনাদের চুপ করে থাকা না, আমরা আমরা ঠিক আছে, আপনার কথা ধরে নিচ্ছি যে আমাদের মধ্যে অনেক কথা বলছে না, কিন্তু আপনি প্রথমে বলেছেন যে দেশে এখন বলছে, আপনারা না বললেও অনেকেই বলছে, দেশে সেই বাক স্বাধীনতা বা সেই কথা বলার মতো সুযোগ রয়েছে কিনা, বা কথা বললে অনেকে বলছে যে সরকারের পক্ষ থেকে নির্যাতন করা হচ্ছে। তো সুতরাং সরকার এই ধর্ষণ নিয়ে বা সমগ্র যে ব্যবস্থাপনা এখন চলছে সেটা নিয়ে রাজনীতিকরণ কতটুকু চলছে, বা সেটাও সঠিকভাবে রাজনীতির কারণে অনেকে কথা বলতে পারছে না, এটাকেও আপনি কিভাবে দেখছেন? আর পাশাপাশি আপনাদের কথা বলার কথা আরও বেশি, কারণ হলো আপনারা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবে নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করেছেন, নারী অধিকার নিয়ে কথা বলেন সেই সব প্রতিষ্ঠিত করেছেন নিজেদেরকে। সুতরাং মানুষের একটা এক্সপেকটেশন আপনাদের প্রতি আছে সবসময়, যে আপনারাই সবসময় সবার আগে কথা বলবেন, আপনাদের পেছনে মানুষ কথা বলবে। এই কারণে আপনারা সবার আগে, আপনি যেমন পুরুষদের প্রতি দিচ্ছেন, ডেফিনেটলি পুরুষরা তো খারাপ, কিন্তু সেই অধিকারটা আদায়ের ক্ষেত্রে আপনাদেরকে নারীদের পক্ষ হয়ে যেভাবে কথা বলা, বলিষ্ঠভাবে কথা বলা। আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি ব্যারিস্টার তানিয়া আমির, আপনারা সোচ্চার ছিলেন কিছু কিছু বিষয়ে, সেটা দেখা যাচ্ছে সরকারের পক্ষের কারো প্রতি যদি কোনো ধরনের একটা অবমাননাকর যদি কোনো
উক্তিও করেছিল কেউ বিগত আমলে। আমি যদি আরও স্পেসিফিকলি বলতে চাই, তাহলে ব্যারিস্টার মইনুল হোসেন যখন একজন সাংবাদিককে চরিত্রহীনা বলেছিল, আমি ধরে রাখি যে সেটাও একটা অপরাধ, বিশাল অপরাধ করেছে। সেই সময় আপনারা যেভাবে সরব ছিলেন, এখন এই প্রতিদিন চলমান যে ধর্ষণগুলি হচ্ছে, সেগুলির ব্যাপারে আপনার কেন নয়, সেই ব্যাপারটি আসলে জানতে চাচ্ছি। আহ, দেখেন, আপনি একই প্রশ্ন বারবার করছেন। এটা হচ্ছে কি, সামাজিক ভাবে এই যে আমরা এরকম করতে থাকি, ইট ইজ ভেরি আনফর্চুনেট। এবং ধর্ষণকে নিয়ে আপনার মতো একজন ব্যক্তি যিনি সচেতন, আই এম সরি টু সে ইউ আর এগেইন ডুইং দিস। এখানে আপনি কেন করছেন না না বলে আমি কেন করছি না, এই প্রশ্নটা খুবই প্রয়োজন। আমরা আইনজীবী, এবং আমরা মনে করেন যদি মামলা করে, মামলা নিয়ে এগিয়ে আসে, আমরা তো একদম মক্কেল লাগে আমাদের। আপনি তো জনস্বার্থে মামলা করতে চান, আপনার পক্ষে নিশ্চয়ই দাঁড়াবো। আপনি বাদী হবেন, আপনি আসবেন। আমাদের তো মাঠ থেকে মাসিক দরের বেশি হতে পারে না। তো আমাদের আইনজীবী হিসাবে আমাদের একজন মক্কেল লাগে। আম, আপনার টক শোতে বিনোদন দেওয়ার জন্য আর একটু যদি কাছে নিয়ে বলতেন, আপনার মাঝে মধ্যে মিসিং হচ্ছে আপনার কথাগুলি। জি। আমি এখন শুনে হ্যাঁ, যাচ্ছেন? এখন শোনা যাচ্ছে। জি, আপনার মাঝে মধ্যে ওই যে আপনি পেছনে গেলে মিসিং হয়ে যাচ্ছে। জি। ওকে। তো আমি আপনাকে যেটা বলছি যে এখানে যে টক শো বলছেন, আপনি একটা টক শো করছেন, চালাচ্ছেন, এন্ড সবকিছু মনে হচ্ছে, আমার মনে হচ্ছে বিগত 5-10 বছর যেটা আমি নোটিস করছি, আপনি এটা ব্যক্তিগতভাবে আপনাকে বলছি না, যে সবকিছু না আমরা মনে করছি জীবনটাই এবং জগৎটাই হচ্ছে ভার্চুয়াল এবং ডিজিটাল। ডিজিটালি সাউন্ড বাইট কে কত দিচ্ছে, এবং ডিজিটালি কে কত ওখানে আপনার নাচানাচি করছে। আমি পার্সোনালি ফেসবুকেই নাই। আমি মনে করি আমার জীবন জগৎটা হচ্ছে বাস্তব, যেটা রিয়েল ওয়ার্ল্ড, নট ইন দ্য ভার্চুয়াল ওয়ার্ল্ড। এবং রিয়েল ওয়ার্ল্ড উইথ রিয়েল পিপল কাজ করতে চান, আমাকে পাশে পাবেন। বাট এই ভার্চুয়াল সাউন্ড বাইট করার জন্য, এটা অডিও ভিজুয়াল বলেন, ডিজিটালি বলেন, আই এম ভেরি স্যাডেন্ড বাই দিস। আপনাকে প্রথমেই বললাম, আমরা কথা বলতাম যখন দেশে বাক স্বাধীনতা ছিল না, নিষিদ্ধ ছিল। কেয়ারটেকের সময় যখন কেউ কথা বলতো না, তখন বোধহয় বাংলাদেশের প্রথম টক শো আমরাই শুরু করেছিলাম। এবং সরাসরি তখন আমরা একুশে কাজ করতাম। তার 12 বছর দেশবাসী বসে থাকতো, আমরা কি বলতাম। এখন বাক স্বাধীনতা আমি বলবো অনেক বেশি আছে, এবং একই সাথে ডিজিটাল আইন দিয়ে এটার আপনার অ্যাবিউজটা অনেক বেশি হচ্ছে। কিন্তু আমি যেই জায়গাতে আসতে চাই, শুধু কথা বলা আর কথা আর কথা আর সাউন্ড বাইট, এবং এটা টেকনোলজির কারণে ইটস কাইন্ড অফ বিকাম একটা বিনোদনের মতো হয়ে গেছে। বাট আই ওয়ান্ট টু গো বিয়ন্ড দ্যাট। আমি এখানে সীমাবদ্ধ থাকতে আর প্রস্তুত না। যখন আরো বয়স কম ছিল, নতুন যখন ঝাঁপিয়ে পড়েছিলাম, বাংলাদেশে প্রথম এসেছিলাম, এগুলো নিয়ে প্রচুর কাজ করেছি, কিন্তু সেই জায়গা থেকে সীমাবদ্ধ থাকতে আমি আর ইন্টারেস্টেড না। আমি চাই আরো গভীর ভাবে জিনিসটাকে দেখতে, এবং গভীরভাবে কাজ করার জন্য সিস্টেমিক ফেইলিয়ার। এই যে পুলিশের এখানে যে ধর্ষণের কাজ করার পরে, ধর্ষণ করার পরে জাস্ট পপুলিস্ট কথাবার্তা, পপুলিস্ট দাবি, আমরা এখানে ফাঁসি চাই, এটা তো মানবাধিকার কর্মীরা দাবি করে নাই, ভিকটিমরাও এটা দাবি করে নাই, এটা কিছু ইসলামিক সংগঠন দাবি করেছে। তাদের এই ধর্ষণ নিয়ে বা ভিকটিমদের নিয়ে কাজ করার ক্রেডেনশিয়ালটা কি? ফাঁসির জন্য তো কেউ করেনি। দাবি করা হয়েছে যে আইনের বিচার প্রক্রিয়ার ভেতরে ঢুকতে পারছে না কেন, বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে না কেন। এবং শুধু ধর্ষণ নয়, আপনার এখানে যে পুলিশের হেফাজতে মারা যাচ্ছে, দর্শকের টাকা এখানে না দেওয়ার ফলে আমরা একটা ঘটনা দেখেছি। তো এখানে আমি দেখছি রীতিমতো সিস্টেমিক ফেইলিয়ার। এবং টকশো করার উদ্দেশ্য ছিল আমার কাছে তখন মনে হয়েছে, যারা পলিসি মেকার তাদেরকে সম্পৃক্ত করা এবং তাদেরকে সচেতন করা, যাতে একসাথে হাতে হাত রেখে আমরা কাজগুলা করতে পারি। আমার উদ্দেশ্য কিন্তু কখনোই না হুএভার মে বি দ্য পলিসি মেকার জাস্ট চিপ পয়েন্ট স্কোর করার। এখানে আমি এই পাল্টাপাল্টি করলাম, পয়েন্ট স্কোর করলাম, ওই বয়সও পার হয়ে গেছে, ওই স্টেজ আই পাস মেনি মেনি ইয়ার্স এগো।
আই এম ভেরি ইন্টারেস্টেড দেশের জন্য কিছু করার, মানুষের জন্য কিছু করার সত্যিকার অর্থে। সো আই হোপ আপনার প্রশ্নের উত্তরগুলো পাচ্ছেন আপনি। জাস্ট এখানে সাউন্ড বাইট দেয়া, অডিও ভিজুয়াল সাউন্ড বাইট দেয়া, একে আরেকজনকে দাবড় দিলাম, এবং সেটা করতে যে পারি না তা না, খুব ভালোই পারি। কাউকে যদি সাইজ করতে হয়, টেলিভিশনে বলেন, আপনার প্রোগ্রামে বলেন, একটু তাদেরকে সাইজ করা বা তাদেরকে যদি আপনার অরেটরি করতে হয়, ইটস নট দ্যাট উই কান্ট ডু ইট, উই আর কেপেবল অফ ডুইং ইট। বাট এগেন, আমি আমার অন্তরস্থল থেকে বলছি, আই ওয়ান্ট টু গো বিয়ন্ড দ্যাট। কারণ দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, এবং আমি যেটা দেখছি, আমি দেখছি একটা সিস্টেমিক ফেলিয়ার, অ্যাবসলিউট সিস্টেমিক ফেলিয়ার। এখানে দেখেন, ইংরেজিতে একটা কথা আছে, আপনি কানাডাতে আছেন, একটা ইংরেজিতে কথা আছে, ইউ পে পিনাটস এন্ড ইউ গেট মাঙ্কিজ। আমি প্রথমে বলবো যে আমাদের ইনভেস্টমেন্ট কি? আমাদের বাজেট তো মাত্র হয়ে গেল, এই বাজেটে আমরা ল এন্ড অর্ডারের জন্য অথবা এডুকেশনের জন্য, what is our national budget? Not very much. জুডিশিয়ারির উপরে ইনভেস্টমেন্ট কি আছে? ট্রেনিং এর উপরে ইনভেস্টমেন্ট কি আছে? যেটা আমি দেখছি, ইটস কাইন্ড অফ অন্ধকে দেখাচ্ছে পথ। প্রত্যেক জায়গায় ইটস কাইন্ড অফ আ কমেডি অফ এরার্স। সো এখানে যখন এই আপনার ধর্ষণের ঘটনার পরে আমি বিচার ব্যবস্থার ভিতরে ঢুকতেই পারছি না, প্রভাবশালীরা তাদেরকে হয়তো আড়াল করে রাখছেন। এখানে আমাদের সেল কোথায়, যেটা 10, 12, 15 বছর আগে থেকে আমরা বলছি, হাই পাওয়ার সেল কোথায়? প্রত্যেক ইউনিয়ন পরিষদে এখানে একটা সেল থাকবে, মহিলা পুলিশদের ট্রেনিং হবে, ভিকটিমের সহায়তার জন্য পাশে দাঁড়াবে। খালি টক শোতে কথা হচ্ছে, কিন্তু ভিকটিমের পাশে কয়জন মানুষ আছে? তানিয়া আমির, আমি আমি আপনার আপনার না, এটা একটা। 2 নম্বর হচ্ছে, যখন আমরা রেপের কথা বলছি, এখানে কনসেন্টের কথা আসছে। একটা হচ্ছে যে একেবারে জোরপূর্বক ভাবে এখানে ভায়োলেন্স হচ্ছে, এরকম কতগুলো আমরা ঘটনা দেখেছি। আরেক জায়গায় যখন কনসেন্টের বিষয় আসছে, সেখানে তো প্রতারণা করে কনসেন্ট নেওয়া হয়েছে, অথবা তো কন্ডিশনাল কনসেন্ট দেওয়া হয়েছে, যে বিয়ের প্রস্তাব হলে কনসেন্টটা থাকবে, আদারওয়াইজ কনসেন্ট থাকবে না। এগুলো নানা শেড আছে, সব তো এক ক্যাটাগরিতে না। আর ফাইনালি আমি যেটা বলবো, যে মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা একেবারে উল্টা হয়ে যাবে, কারণ কেউ যদি রেপ করে, তখন ভিকটিমকে আর বাঁচিয়ে রাখবেন না। কারণ মৃত্যুদণ্ড যদি থাকে সাজা, তাহলে খুন করার যে সাজা এবং রেপ করার যে সাজা, এটা একই সাজা হয়ে যাচ্ছে। সো এখানে ভিকটিমের আমরা যারা এখানে সমাজ বিজ্ঞানী আছে, আপনি কানাডাতেও দেখবেন, অনেক স্ট্যাটিস্টিক্স আছে, ইউরোপেও আছে, যে যখন সাজাটা কম হয় তখন কনভিকশন বেশি পাওয়া যায়। সো আমরা ইন্টারেস্টেড কনভিকশন পাওয়ার, এবং মৃত্যুদণ্ড আপনি বাড়িয়ে দিলেন একটা কলমের খোঁচায়, আপনি পার্লামেন্টে গেলেন, একটা রিয়াকশন হলো, সমাজে আন্দোলন হচ্ছে, তো একটা রিয়াকশন হলো, একটা রিয়াকশনারি পদক্ষেপ নিলাম, বাট ইট ডাজন্ট হেল্প। বিকজ যেটা দরকার, এভরিডে মনিটরিং, ট্রেনিং, হোমওয়ার্ক এবং সচেতনতা বৃদ্ধি। এটা কলমের খুঁজে দিয়ে একটা আমি আইনের দায়িত্বটা কার? দায়িত্বটা কার? সাধারণ মানুষ তো আমার বিশেষ করে আমি আমার মতো 16 কোটি মানুষ যদি ধরে রাখি যে সরকারি প্রশাসনিক ব্যবস্থাপনার বাহিরে যদি ধরে রাখি, বাকি 2 কোটি প্রশাসনের বা সরকারের বিভিন্ন পর্যায়ের ইয়েতে আছে, এই 16 কোটি মানুষের দায়িত্ব তো পড়ে না যে আপনি যেগুলি বললেন যে আমাদের দায়িত্ব। আমার কথা হলো যে যাদের উপর ন্যস্ত করা হয়েছে দায়িত্বগুলি, তারা কি আসলে সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা? আমি এখানে দুভাবে বলবো। এটা আমি বলবো, দেশটা আমাদের, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমরা জনগণ। আমরা জনগণরা যদি মনে করি আমরা প্যাসিভ, তাহলে যাদেরকে আমরা ক্ষমতায় বসাচ্ছি, তারা মনিব হিসেবে তাদের অ্যাটিটিউডটা হবে। তো আমাদের মালিক হিসাবে জনগণকে অ্যাসার্ট করতে হবে। সো দায়িত্বটা আমি দুভাবে ভাগ করব। একটা হচ্ছে আইনি যে দায়িত্ব, সেটা প্রশাসনের। অ্যাসার্ট করার সুযোগ কি রয়েছে আপনি মনে করেন? আমি অ্যাসেট করার সুযোগ আপনাকে কেউ সোনার চামচে মুখে তুলে দেবে না।
ওকে, ইউ নিড টু, আপনি একজন মানুষ, আপনি নাগরিক, অ্যাসার্ট ইউরসেলফ। এই আমি ভিকটিম শব্দটা পছন্দ করি না। এটা শুধু রেপ ভিকটিম না, আমরা এই দেশের সব মানুষ যদি নিজেদেরকে ভিকটিম হিসেবে দেখি, তাহলে আমরা একভাবে নিজেদেরকে আয়নায় দেখবো যে আমি ভিকটিম, আমি অসহায়, আমি অবলা। না, রাজনৈতিকভাবে কি ওই অবস্থাটা আছে কিনা দেশে সেটাও দেখার বিষয়। কারণ আপনি মানবাধিকার কর্মী হিসেবে কি মনে করেন কিনা বাংলাদেশে সেইভাবে রাজনৈতিকভাবেও যে অ্যাসার্ট করার, মানুষকে মানুষ হিসেবে নিজেদেরকে অধিকার আদায়ের জন্য যে একটা ক্ষেত্র থাকার কথা, সেটা কি আপনার আছে কিনা সেটাও আপনার একটা আপনার বিষয়। আবারও আপনার আবারও আমার মনে হয় আমরা ভিকটিম মাইন্ডসেট থেকে কথা বলছি। 71-এ কি আমাদের সেই অবস্থা ছিল? ছিল না, রাইট? আপনি এখান দিয়ে রাস্তায় হেঁটে যাবেন, একটা কুকুরকে যদি আপনি ভয় পান, কুকুর কিন্তু আপনাকে দেখলে সে ঘেউ ঘেউ করবে। কিন্তু আপনার ভিতরে যদি ভীতি না থাকে, আপনি হেঁটে যাবেন, কুকুর কিন্তু শুয়ে থাকবে, লেজ নাড়াবে। সো এই যে আমি মনে করি মানুষের ভেতরে প্রেডিটরি একটা অ্যাটিটিউড কাজ করে। একই মানুষ কিন্তু সাধুরও কাজ করতে পারে এবং ভয়ঙ্কর কাজ করতে পারে। সো এখানে আমি আমাদের ডিসকাশনটা আমি অন্যদিকে নিতে চাই না, কিন্তু আমি প্রথমে নিজেকে দেখতে চাই এবং আমরা সকলকে নিজেকে দেখি। কারণ এই ঘটনাগুলো হচ্ছে আপনারা যেটা বারে বার প্রবলেম, যেটা আমি প্রবলেম মনে করি, যে ঘটনা ঘটার পরে আমরা রিয়াক্ট করি, আন্দোলন করি এবং ইমিডিয়েটলি আমরা একটা সলিউশন চাই। উইথ ডিউ রেসপেক্ট, যেইভাবে জিনিসগুলোতে আপনারা অবহেলা করেছেন, আমরা সকলে অবহেলা করেছি। এখানে ইমিডিয়েট শর্ট টার্ম সলিউশন নাই। ইউ ক্যানট গেট ব্লাড আউট অফ স্টোন। আপনি এখানে স্বর্গ থেকে কোনো কিছু পাবেন না। লেট আস বি রিয়েলিস্টিক। সো এখানে আপনার ব্লেম গেম ইজ প্রয়োজন, জবাবদিহিতার প্রয়োজন, বা জবাবদিহির বাইরে ব্লেম গেমের চাইতে আমি ইনভাইট করছি যে গঠনমূলক ভাবে let's work on solutions, let's not be the part of the problem. ওকে, সো আপনি রিয়্যাক্ট করছেন, আপনার রিয়্যাক্ট করে যে ভিকটিম, তার কি যায় আসে? ডাজ ইট ম্যাটার টু হার? আপনি একটু রিয়্যাক্ট করছেন, তাতে তার কি যায় আসে? আপনি আপনার রাগ দেখাচ্ছেন, তার কি যায় আসে? এটা তো একদিনে হয়নি এই সিস্টেমের ধসটা। আজকে পুলিশের উপর কোনো ট্রেনিং নাই, আজকে জুডিশিয়ারির উপর কোনো ট্রেনিং নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, এবং সেটা সাকসেসিভ প্রতি গভর্নমেন্ট এটা করে নাই। আপনারা রাস্তায় মিছিল করছেন, আন্দোলন করছেন, এন্ড এই আপনার ল এন্ড অর্ডার এবং ধর্ষণের বিষয়টাকে অনেকে হয়তো এটা পলিটিসাইজ করছেন। সো আনফরচুনেট যে নারীদেরকে আবারও ব্যবহার করা হচ্ছে। ইট ইজ ভেরি আনফরচুনেট। কিন্তু প্রবলেমের উপর যদি ফোকাস করতে চান, আই এম রেডি টু টক, বাট আপনি প্রবলেমের উপরে ফোকাস না করে এইটাকে নিয়ে যদি রাজনীতি করতে চান, এই জন্যই কিন্তু আপনাদের টক শোতে আজকাল কম আসে। because I'm not interested in that. এবং এটা আপনার জবাবদিহিতা বলেন, অফকোর্স সরকারের জবাবদিহিতা আছে। না, কারণ হলো আপনি জানেন ভালো করে যে আমাদের দেশে প্রতিটি জিনিসের রন্ধ্রে রন্ধ্রের পলিটিক্স অবশ্যই জড়িত আছে। পাশাপাশি আমরা যখন ইদানিংকালে যে ধর্ষণগুলি হচ্ছে, এর প্রত্যেকটির সাথেই প্রায় সরকারি দলের সাংগঠনিক বিভিন্ন নেতাদের সম্পৃক্ত আমরা দেখতে পাচ্ছি। যখনই তাদের বিরুদ্ধে কথা বলতে যায়, তারা দেখা যাচ্ছে যে সাধারণ মানুষ যারাই কথা বলতে যায়, তখন সরকারিভাবে বা রাজনৈতিকভাবে সেটাকে মোকাবেলার চেষ্টাও করে থাকে। আপনি কি বারে বারে কথা 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 বলছেন? একটু কথা থেকে বাঙালি বেরিয়ে আসতে পারে না? বাঙালি তো অনেক কথা বলে। না, তাহলে আপনি কি বুঝাতে চাচ্ছেন যে রাজপথে আন্দোলন করতে হবে? সেই আন্দোলনের জায়গাটুকু কি আছে কিনা? আন্দোলনের রূপটা ভিন্ন হতে হবে। আমি দেখতে চাই ভিন্নটা কিভাবে মনে করেন? তাহলে যে কোনো আন্দোলনের মধ্যে তো আমাদের সরকারের আমি শেয়ার করছি। আমি একটু ভিকটিম মাইন্ডসেট থেকে গিয়ার শিফট করতে চাই। আমার কথা হয়তো খুব পপুলিস্ট নাও হতে পারে আজকে। সবসময় যে আমার পপুলার কথা বলতে হবে, চিপ you are allowed to speak any kind of words, no problem. You are welcome to say anything, no problem. সাগর, I wasn't seeking your permission, okay, with due respect. আমি নিজেরটাই নিজে বলছিলাম। আমি এখানে আজকে বা আজকাল শর্ট টার্ম পপুলিস্ট কথা বলতে প্রস্তুত না, বিকজ আপনার যেটা পচন ধরেছে এটা অনেক গভীর, একটা সামাজিক একটা পচন ঢুকে গেছে, সিস্টেমিক একটা ফেলিয়ার হয়ে গেছে। সো এটা চিপ কথাবার্তা, ব্লেম গেম এরকম করা, and you're So just what is the adding solution? আপনিও কিন্তু বলতে চাচ্ছেন যে what is the পচন ধরা এসে, we have been knowing that from
like for a long time. But what is the solution? What is the remedy? I would like to ask you, give us some suggestion. How could we get out all of this problem? That's exactly. Thank you for coming to that point. That's exactly what I'm about to do. Share some remedies with you. একটা রেমেডি আপনাদের পছন্দ হলো না, যেটা বললাম যে আমি ইয়াং পুরুষদেরকে দেখতে চাই ইয়াংরা যে রাস্তায় আছে ধিক্কার দেয়া। বর্তমানে। আমি শেষ করি, হ্যাঁ, জি আমি কাজে শেষ করি। জি জি প্লিজ যে গো অ্যাহেড। যারা রেপ করছে তারা পুরুষের কলঙ্ক, এটা পুরুষ মানুষের মুখ থেকে শুনতে চাই। তাদের পুরুষত্ব নেই। সো শেম যেটা হবে, নেইমিং এন্ড শেমিং। নাম্বার ওয়ান যেটা আমি বলবো সামাজিকভাবে নেইমিং এন্ড শেমিং, কারণ ল এন্ড অর্ডার সিচুয়েশনটা তখন আসবে ঘটনা ঘটার পরে। সামাজিকভাবে আমাদের যে দায়িত্ব আছে ঘটনা ঘটার আগে। সো এই দুটো আমি কি পৃথকভাবে দেখতে চাই। একটা হচ্ছে যে আমাদের কি ট্রেনিং হচ্ছে, সামাজিকভাবে আমরা কি ট্রেনিং দিচ্ছি, যারা এই ঘটনাটা করছে তাদেরকে আমরা ধিক্কার দিচ্ছি না কেন, তাদেরকে আমরা শেম, তাদের লজ্জায় তারা সমাজে ঘুরে বেড়াচ্ছে পারছে কেন, তাদের তো লজ্জায় মুখ দেখানোর উচিত হবে না, বিকজ দে আর আইডেন্টিফাইড হু দিস পিপল আর। স্পেশালি সিলেটে যে ঘটনাটা হয়েছে, এক নম্বর। সো প্রথমে হচ্ছে সামাজিকভাবে ধিক্কার দেওয়া। উই ওয়ান্ট দেয়ার পিকচার্স। আপনি তাদের পিকচার ফ্ল্যাশ করছেন না কেন, পোস্টারিং করছেন না কেন, আপনার প্রোগ্রামের ভিতর তাদের ছবি কেন হাসছে না? উই ওয়ান্ট টু সি হোয়াট দে লুক লাইক। এবং তার নিচে তাদেরকে ধিক্কার দেয়া। এবং ধিক্কারটা শুধু নারীরা দেবে না, এখানে যারা সচেতন পুরুষ আছেন, যারা আমাদের আইকন আছেন, আপনাদের মতো যারা আমাদের আইকন, সমাজের আইকন, আপনারা দেবেন। ইট ইজ 1000 টাইমস মোর পাওয়ারফুল দেন মি সেইং ইট। একজন পুরুষ যখন বলবে এরকম একটা পুরুষ হচ্ছে আজকে আমাদের জাতির, পুরুষ জাতির কলঙ্ক, দ্যাট ইজ সো পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল। এরকম শব্দ সাউন্ড বাইট আমি শুনিনি, আমি পাচ্ছি না। সো এটা হচ্ছে আমার নাম্বার ওয়ান। সো নাম্বার টু এলাকায়, যে এলাকায় ঘটনাটা করেছে, আপনাদের যে ডিজিটাল নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের মাধ্যমে আমরা যে যেখানে আছি, আমাদের মানবাধিকার সেল থাকতে পারে, আপনাদের যেই ডিজিটাল বা সাংবাদিক যে সেল আছে, আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমরা দেখি মামলাটা কেন নিচ্ছে না, মামলাটার কি অবস্থা আছে, ডে টু ডে আপডেট দেয়া, যে কোন স্টেজে কি হচ্ছে। একটা রিপোর্ট হয়েছে, রিপোর্টের পরে কিন্তু হোমওয়ার্ক এক্স্যাক্টলি কি হচ্ছে, মামলার কি অবস্থা, মামলাকে কেউ যদি বাধাগ্রস্ত করে তারও ছবি, নাম আমরা দেখতে চাই, জানতে চাই কে বাধাগ্রস্ত করছে। থার্ডলি, আমাদের যে আইনটা আছে, এই যে মৃত্যুদণ্ড করা হলো, মৃত্যুদণ্ডের পরে আমাদেরকে এটা বলতে হবে এটা আরো দীর্ঘমেয়াদী হবে। মামলা তো সরাসরি শেষ হবে না, ডেথ প্রেফারেন্স হবে। সো আমরা কিন্তু কখনোই ভিকটিমদের পক্ষ থেকে বলতে হবে যে আমরা মৃত্যুদণ্ড চাচ্ছি না। সমস্যাটা তো কেউ তো বলে নাই যে সাজাটা কম হয়েছে, আমি তো সাজা পর্যন্তই যেতে পারছি না। সো আইডেন্টিফাই করে যে সাজা পর্যন্ত কেন যেতে পারছি না, দ্যাট ইজ ওয়ের দ্য প্রবলেম ইজ। থার্ড, এখানে যখনই এরকম আপনার রেপ হয়, এটা ওয়েস্টার্ন কান্ট্রিজে হয়, যে এখানে ধরে নেওয়া হয় যে রেপটা কেবলমাত্র হয়তো ভদ্র মহিলাদেরকে প্রোটেক্ট করার জন্য আইন হয়েছে। সো রেপ ভিকটিম যখনই কেউ রেপ বলে, তখন তার চরিত্র নিয়ে প্রশ্ন আসে। সো প্রথমে এটা বলা, তার চরিত্র কি, তার পরনে কি ছিল, এটা প্রাসঙ্গিক না। সো দিজ আর নট রেলেভেন্ট ফ্যাক্টরস। যেটা প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে যেই অপরাধী চরিত্রটা কি, সে কিরকম মানুষ, সে গণতন্ত্র চর্চা করে কিনা, ইজ হি আ বুলি, সে জোর মাস্তানি সে করে বেড়ায় কিনা, বিকজ এটা মাস্তানির একটা বহিঃপ্রকাশ, যে আমার মতামত, সেই যে অপরাধী সে তার মতামত জোরপূর্বক আরেকজনের উপরে চাপিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে রেপের সংজ্ঞা। এবং ফাইনালি আমি যেটা বলবো যে মুক্তিযুদ্ধের চেতনার এটা একেবারে বিপরীত। এবং যারা দাবি করছেন তারা মুক্তিযুদ্ধতে বিশ্বাস করেন, এটা হতেই পারে না। এবং আজকে বাংলাদেশের 50 বছর হতে যাচ্ছে আগামী বছর, আমরা একটা দাবি তুলছি যে পাকিস্তানি হানাদার বাহিনী যে অন্যায় অত্যাচার করেছে, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি করেছে, পার্টিকুলারলি টুয়ার্ডস দ্য উইমেন অফ দিস কান্ট্রি, তাদের বিচার এবং
I'm becoming more wonder that you are also pulling the situation towards to 1971, and these things should be avoided. It has been already 50 years that we got independence. Why we are going back there and there every time? We should think about the forward. এটাও একটা বিষয় আমি আপনার কাছে with due respect, these things also be dividing us amongst of our society, amongst of our Really? nation. Why? Really? Really? do It's you do you dividing us? think do you think where, of course dividing, it is something that we got all together, we got independence, and on that time no one could have been claimed that I myself alone, I am proclaiming the independence, and I am the only hero to get the independence. I am the owner of this independence. So that time it was required for our whole nations. So why you are dividing on behalf of the, we are pro independence and someone is anti independence? This is also should be avoid from our society. It is my personal opinion. I'm really really it's look like aggressive I'm saying, but these are the things that should be avoided from from our society. It's my আপনি আপনি personal যে- opinion. হ্যাঁ, আপনি আপনার ওপিনিয়নটা দিয়েছেন, আপনি এখানে অনেকগুলো শব্দ ব্যবহার করছেন, শুড and ought. These are value judgments and they are obviously your opinion, right? Whereas Definitely as our far as personal my, opinion. Should, because আপনি to no no to to develop the country, to develop the nation, to develop the future. আপনি যেমন বলেছেন কিছু কিছু কথা, ডেফিনেটলি আমরাও এটাকে অ্যাভয়েড করা উচিত আমাদের সোসাইটি থেকে, যে বারবার প্রত্যেকটা ইয়েতে আমরা শুধু পলিটিসাইজ করার যে একটা টেন্ডেন্সি আছে সেটাকে অ্যাভয়েড করা উচিত। ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট দ্যাট অ্যান্ড আই সাপোর্ট দ্যাট। I really I justify that. But at the same time, আমাদেরকে ownership of the independence should not be divided, should not be given to someone specifically, and making any division into our nation, into our দেখেন আপনার আপনার এখানে অনেক আপনার এই ইন্টারভিউ মনে হচ্ছে মানে you're giving মানে I'm the interview, আপনি না, আমি ডেফিনেটলি ওয়ান টু ওয়ান, আমি আপনার সাথে যেহেতু আপনি আমার সাথে টক শো করছেন, ডেফিনেটলি আমি আপনার সাথে এনজয় করছি, এন্ড আই এম সিকিং দ্য I'm happy একটা কনভারসেশন হচ্ছে এখানে। কিছু আমরা কিছু ব্যাগেজ ক্যারি করছি। আপনি আমি ইন্ডিপেন্ডেন্সের কথা বলাতেই আপনি জাম্প করে গেলেন যে কে ক্রেডিট নেবে, এই যে একজন করেছে না সবাই করেছে। আমি কিন্তু সেই প্রসঙ্গেই যাইনি। That was not even my utterance. না, আপনি আমরা যেটা বলতে চাচ্ছি যে আপনি বারবার যেটা বলতে চাচ্ছেন যে did we ask still আমরা কিন্তু বলতে চাচ্ছিলেন যে আমরা কি এখনো সেই বিষয়টি নিয়ে মীমাংসিত একটা জিনিস নিয়ে কিন্তু আমরা এখনো কিছু কিছু প্রশ্ন তুলছি বারবার আপনাদের জায়গা থেকে। যখন এই ব্যাপারগুলি বারবার আসে, তাহলে দেখা যাচ্ছে আমরা আর প্রোগ্রেসিং এর ব্যাপারটা নিয়ে কখন চিন্তা করব। আপনি যেটা বলেছেন শুরুতে, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট। আপনার জি, হয়েছে, শিওর। আপনার শেষ হচ্ছে। আচ্ছা, গো অ্যাহেড প্লিজ। থ্যাংক ইউ। আমি এখন বলতে পারি শিওর, আপনার প্রশ্ন যেটা ইটস ইয়ার্স। আমি ইয়া ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার শুরু করছি। আমি যখন এই মুক্তিযুদ্ধের কথা তুললাম, এটা একটা গর্বের, এবং এটা মুক্তিযুদ্ধ এই দেশের মানুষ করেছে, রাইট? এখানে আমার মনে হয় এখানে কিছু ব্যাগেজ আপনি ক্যারি করছেন, এগেইন উইথ ডিউ রেসপেক্ট, কারণ আমি মুক্তিযুদ্ধের কথা তুলেতে একটা অ্যালার্জি হলো আমার মনে হলো আপনার ভেতরে। আপনার অ্যালার্জি হয়ে বললেন এটা কি একজনের ক্রেডিট নাকি অনেকজনের ক্রেডিট হবে। ওকে, আমি কিন্তু সেই প্রসঙ্গে যাইনি। মুক্তিযুদ্ধ কারা ছিল, মুক্তিযুদ্ধ কারা করেছিল? আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে একটা মুজিবনগর সরকার হয়েছিল, এবং সেটা বঙ্গবন্ধুর একটা আদর্শেই ওনারা এই কাজটা করেছিলেন। এখানে আমাদের অনেকেরই এখানে অবদান আছে, এবং প্রত্যেকটি মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে প্রত্যেকের অবদান আছে। একটা কালেকটিভ লিডারশিপ ছিল আমাদের ৭১-এ, এবং আমি বলবো সবচেয়ে দক্ষ সরকার ছিল বাংলাদেশে সোফার। সো এটা এত ধামাচাপা দেওয়ার প্রবণতা কেন? কেন আমরা ৭১ নিয়ে কথা বলতে পারবো না? বাংলাদেশ had the most successful government in 71. This is a collective leadership ছিল, এবং একটা পলিটিক্যাল লিডারশিপের আন্ডারে আমরা একটা মুক্তিযুদ্ধ করেছি। তারা আপনার বেতন ভাতা দিয়েছে, একটা অর্গানোগ্রাম ছিল,
সিভিল ব্যুরোক্রেসি ছিল, মিলিটারি ব্যুরোক্রেসি ছিল, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি আনতে আমরা সক্ষম হয়েছি। সো হোয়াই ইজ দিস অ্যালার্জি টু টক অ্যাবাউট 71? আমাদের বাংলাদেশের শুরু তো সেখান থেকে। বাংলাদেশের নামকরণ হলো আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে 10ই এপ্রিলে, যেটা এইখান থেকে শুরু হয়েছে আমাদের সংবিধানের জেনেসিস এটা। এবং ইট অ্যাক্টেড এজ দ্য ফার্স্ট কনস্টিটিউশন। আমাদের 72-এর সংবিধানের আগে স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমেই মাত্র 1.5 পাতা। আই উড ইনভাইট অল অফ ইউ, এবং আপনাকে যারা দেখছেন এই প্রোগ্রাম সবাইকে, এটা অনলাইনে ইন্টারনেটে পাওয়া যাবে, স্বাধীনতার ঘোষণাপত্রটি একটু কাইন্ডলি দেখবেন। ওখানে 3টা, এখানে কোনো ভ্যালু জাজমেন্ট নাই, কোনো পলিটিক্স নাই, এখানে জাস্ট ফ্যাক্ট আছে যে আমরা এখানে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হয়েছিল। 169 সিটের থেকে 167 সিট আমরা এদেশের মানুষ আমাদের প্রতিনিধিকে আমরা নির্বাচন করেছিলাম। তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম আমাদের পক্ষে একটা গণতান্ত্রিক সংবিধান প্রণয়ন করার জন্য। তারা সংবিধান প্রণয়নের জন্য যখন উদ্যোগ নিয়েছে, তখন পাকিস্তান সেনাবাহিনী এবং জুনটা এই রাউন্ড টেবিল ভেঙে দিয়েছে, তাদেরকে অ্যালাউ করেনি। এবং পাকিস্তান নিজস্ব আর্মি 25 রাত্রে অ্যাটাকড আপন ইটস ওন পিপল। আমি আপনাকে তানিয়া আমির, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি। আপনি যে কথাগুলো বলছেন, আমরা মোরাললেস আমরা সবাই কিন্তু জানি আজকে। হ্যাঁ, মোরাললেস আমরা কিন্তু এই ব্যাপারগুলো সবাই জানি, এগুলি স্ট্যাবলিশড এবং এগুলি আমরা আমাদের সবার জানা। আমাদের আজকে যে ডিসকোর্সটা হচ্ছে, হ্যাঁ, না আমি আরেকটা জিনিস আমি ভেরি ডিউ রেসপেক্ট অপোজ করছি। আপনি অ্যালার্জি যে ওয়ার্ডটা ইউজ করেছেন, আমার কাছে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। কারণ হলো আমি একটা জিনিস বোঝাতে চেয়েছি, আই ওয়ান্টেড টু অ্যাসার্ট মাই সেলফ অ্যাজ বাংলাদেশি। আমি এবং আমাকে যেটা মনে হয়েছে যে 50 বছর পরও ওই ডিসপিউট অ্যারাউন্ড অ্যান্ড অ্যাবাউট দ্য হু ওয়াজ দ্য ডিক্লেয়ারার অফ দ্য ইন্ডিপেন্ডেন্স, হু ওয়াজ দ্য, আমি এই বিষয়গুলো নিয়ে আর না, লেট মি জাস্ট উইথিন 1 সেকেন্ড। আপনি যেটা বলেছেন অ্যালার্জি, ফার্স্ট অফ অল আমি অপোজ করছি উইথ ডিউ রেসপেক্ট। আই এম এ গ্রেট প্যাট্রিয়ট, যেটা আমি কোনোভাবেই আমি আপনাকে বোঝাতে পারবো না। সো আমার কথাটা, ব্যক্তিগত কথাটা বাদে দিলাম। আমি আপনার সাথে ভেরি ফ্র্যাঙ্কলি আজকে মানে কথা বলছি কখনো কোনো অনুষ্ঠানে, বিকজ আই লাইক ইউ আর দ্য কম্পিটেন্ট টু ডিসকোর্স, টু হ্যাভ এ ভেরি good discussion based on anything. That is why I'm enjoying to talk with you. এবং I think and I hope you will take it very easily. আপনি দুবার ইন্টারাপ্ট করলেন, আমি আপনাকে হ্যাঁ, আমি আপনাকে দিচ্ছি, আপনি বলবেন, কিন্তু আপনি ওই শব্দটা যে ব্যবহার করেছেন, I opposite very deal with your এবং I would like to insist on talk about 71. So if you don't have an allergy, আমি না আমি অ্যালার্জি না, কিন্তু আমি মূল বিষয়টাতে আসছি। ব্যারিস্টার তানিয়া আমির, আমি মূল বিষয়টাতে আসছি। যেমন আমি 71 নিয়ে আমি কোনোভাবেই, মহান মুক্তিযুদ্ধের যে অন্যতম সংগঠক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এর তাজউদ্দিন আহমেদ, জিয়াউর রহমান, মাওলানা ভাসানী, আমি এদের নিয়ে কখনোই কোনো কমেন্ট করতে চাই না। দে আর দ্য লিডার অফ দ্যাট টাইম। আপনি কমেন্ট করে ফেললেন, কমেন্ট করতে চাই না বলেই কমেন্ট করছিলেন। আমি ওই সময়টা নিয়ে যেতে চাচ্ছি না, আমি বারবার ওই সময়টাতে যেতে চাচ্ছি না, কারণ আমাদের এখন দেশ গঠনের, দেশকে সামনে নেওয়ার সময়। আমরা কেন বারবার ওই সময়টা নিয়ে আমরা আমাদের মধ্যে ডিভিশন তৈরি করছি? দ্যাট ওয়াজ মাই অনলি। যে জিনিসটা আমি যেটা ড্র করছিলাম প্যারালাল, ইউ কিপ ইন্টারাপ্টিং মি, আপনি কথা বলতেই দিচ্ছেন না। সো বাক স্বাধীনতা দেশে আছে জানি না, বাট আপনার সাথে তো আমি এগোতেই পারছি না। একটা বিষয় নিয়ে আমি একটা কিন্তু আমি এখন বর্তমান নিয়ে আসতে চাচ্ছি আপনার কাছে। আমি যেটা জানতে চাচ্ছি স্টেটে, আমি যদি বলি, আপনি একজন আইনজীবী, বর্তমান যে ধর্ষণের যে মৃত্যুদণ্ড দায়ী, আমি ওই ব্যাপারটাতে ওইটাতে যেতে গেলে আমাকে অনেক সময় থাকতে হবে। জি জি বলুন আপনি যদি ইয়েতে শেষ। তারপর আমরা এখন বর্তমানে আবার কথা বলতে চাচ্ছি। আপনার যদি সময় থাকে না সময় কথা বলবো, কিন্তু আমরা বর্তমান নিয়ে চাচ্ছিলাম কথা বলতে। ডেফিনেটলি আপনি আপনার সাথে আজকের শো। আমি কি আমার মতো করে বলবো না আপনার মতো করে বলবো? সো প্লিজ আপনার মতো করেই বলবেন কি, প্লিজ ওকে বলেন। সিকোয়েন্সটা আপনি এখানে যেটা আমাদের সেন্সটা ছিল, এত আপনি আর্গুমেন্টেটিভ হওয়াতে তো এটা সেন্সটা তো হয়ে যাচ্ছে। যেটা আমার বলার কথা সেটা হচ্ছে আজকে বাংলাদেশে কেমন করে রেপ হয়, যে রেপের বিরুদ্ধে 71-এ নারী পুরুষ আমরা একসঙ্গে লড়েছি। আপনি দেখেন যে আমরা যে ব্যাগেজ ক্যারি করি, আমি এই কথাটা আপনি আমাকে বলতে বাধা দিচ্ছেন বারবার। আপনি চলে যাচ্ছেন কি স্বাধীনতা ঘোষণা দিচ্ছে। আই এম নট অন দ্যাট পয়েন্ট। ওকে, প্লিজ রাইজ আউট অফ দিস।
Get out of this. What you must understand, যারা আজকে বাংলাদেশি বলেন, বাঙালি বলেন, যারা এই দেশে জন্ম নিয়েছে, how you can, যেখানে আমরা রেপের এগেইনস্টে, গণধর্ষণ, তখন আমাদের বিশ্ব মানবতাতে ভাষা ছিল না। বসনিয়ার পরে আমরা ভাষা পেয়েছি, এটাকে বলছে ethnic cleansing. But that is what was going on in Bangladesh. And that is what we fought against. This is আমাদের জন্ম হয়েছে এগুলোর বিরুদ্ধে। আজকে স্বাধীন বাংলাদেশ এটা কিভাবে হচ্ছে? এই যে আমি আপনার কথা বলছি না, অ্যালার্জি আছে, আপনি অ্যালার্জি আছে আমি বলিনি, আই ডিডন্ট মিন দ্যাট। আমি বলছি আমাদের সকলেরই অ্যালার্জি আছে যে আমাদের মুক্তিযুদ্ধের ভিত্তিটা নিয়ে, আসল ভিত্তিটা নিয়ে আমরা কথা বলি না, জানি না, জানাই নাই, এবং এটার সঙ্গে আমরা গর্ব করি না। আজকে যদি আমাদের ছেলেমেয়েদেরকে বলা হয় যে দিস ইজ হোয়াট উই ফট এগেইনস্ট, যে গণহত্যা, ধর্ষণের এগেইনস্টে, আমাদের দেশে এটা কিভাবে হবে? এবং 50 বছর হচ্ছে, আমরা যখন সিমলা চুক্তি হয়েছিল, পোস্ট সিমলা চুক্তি, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটার বিচার হওয়ার কথা ছিল। পাকিস্তান আন্ডারটুক যে তাদেরকে বিচার করবে, সেই বিচারটি হয়নি। আজকে যারা দ্বিতীয় মহাযুদ্ধে অপরাধ করেছিল তাদের বিচার কিন্তু আজকে এখনো হচ্ছে। সো সিম্বলিক হলেও নারীদের জন্য পাকিস্তান সেনাবাহিনী তো ক্ষমা চাওয়া দরকার। কারণ আমাদের এই শেমটা, বাংলাদেশ ইজ স্টিল ক্যারিং দিস শেম, এবং এটা আমরা আমাদের সেলফ মেমোরিতে এটা এখনো আছে, যে ভয়াবহ ঘটনা হয়েছে, ইট ইজ স্টিল ইন আওয়ার লিভিং মেমোরি। এবং পাকিস্তান এটাকে অস্বীকার করছে, তাদের হামিদুর রহমান রিপোর্টে অস্বীকার করছে যে এই ঘটনাগুলো হয়নি। সো এটা ইয়েস, আমরা এগিয়ে যাব, বাট মর্যাদা নিয়ে, অ্যাজ কো-ইকুয়াল। এবং আমরা এগিয়ে গেছি। আমার এত গর্বের সাথে আজকে বলছি, পাকিস্তানের থেকে আমাদের জিডিপি আজকে অনেক আগে আমরা এগিয়েছি। এবং এটাও আজকে গর্বের কথা যে গতকাল শুনতে পারলাম যে IMF এর রিপোর্ট অনুযায়ী আজকে ইন্ডিয়ার থেকেও আমাদের এই বছর আমাদের জিডিপি উইল বি বেটার। বাংলাদেশ ইজ এমার্জিং অ্যাজ আ পাওয়ার ইন সাউথ এশিয়া, এবং সেটা আমাদের ইতিহাস ছাড়া সেটা হবে না। শুধু ইকোনমিক সুন্দর দালান কোথা করলে হবে না, শুধু আমাদের গ্রোথ 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 চিন্তা করলে হবে না। একটা ক্যান্সার সেলও কিন্তু শুধু বাড়তে চায়, সে নিজে বড় হতে চায়, তার আমিত্ব অনেক বেশি একটা ক্যান্সার সেলের। সে খালি বড় হতে চায়, বড় হতে চায়, কিন্তু তার পরিবেশকে নিয়ে সে একসঙ্গে বড় হতে চায় না। সো এই যে আপনি বারেবার বলছেন আমরা বর্তমানে চলে আসবো আমাদের ডেভেলপমেন্ট, আমাদের গ্রোথ, এই গ্রোথটা ডেভেলপমেন্টটা করতে হবে একটা হোলিস্টিক ভাবে, সবাইকে নিয়ে, পরিবেশের সঙ্গে ভারসাম্য রেখে। These are the challenges. এবং এই চ্যালেঞ্জের সঙ্গে আমাকে সুতোয় গাঁথতে হবে আমাদের জন্মটা কোথায়, আমি কোত্থেকে এসেছি, আমার ইতিহাস কি, আমি কি রিপ্রেজেন্ট করি। বাংলাদেশ হচ্ছে প্রথম দেশ পৃথিবীর বুকে যেটা রাইট টু সেলফ ডিটারমিনেশন, আন্তর্জাতিক আইনের, এটা আমরা বাস্তবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সেই গর্বের ইতিহাস তো আমাদেরকে টানতেই হবে। এটা কে ঘোষণা করলো, কে ঘোষণা করে নাই, এই যে একই আপনারা এই জায়গায় পড়ে আছেন, ইয়েস নো ইয়েস নো ইয়েস নো, প্লিজ কাম আউট অফ দিস, বিকজ মুক্তিযুদ্ধ তো আমাদের সকলের, it belongs to all of us and there is no shame in this to talk about মুক্তিযুদ্ধ। এবং we must demand, পাকিস্তানের এখনো 3টা কাজ বাকি ছিল, একটা হচ্ছে বিহারি ইস্যু, একটা হচ্ছে আমাদের ক্ষতিপূরণ, একটা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার। বিহারি ইস্যু তারা বিহারিদেরকে নেয় নেই, আমরা তাদেরকে নাগরিকত্ব দিয়ে দিয়েছি বাংলাদেশ, এটাও বলা। আজকে রোহিঙ্গাদেরকে আমরা নিয়েছি, বিহারিদেরকে আমরা নাগরিকত্ব দিয়েছি আমাদের উইথ আওয়ার লিমিটেড রিসোর্সেস। পাকিস্তান থেকে আমরা এখনো ক্ষতিপূরণ দাবি করিনি। যুদ্ধ যে পৃথিবীতে লাগছে এটা তো একটা ব্যবসা, তো ক্ষতিপূরণ আদায় হচ্ছে। আজকে মিডল ইস্টের কাছে ইউএসএ যখন এই মিডল ইস্ট ওয়ার করলো, তাদের তো এই যুদ্ধের যে খরচপাতি তারা আদায় করছে তেলের এগেইনস্টে। পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আমাদের যে ক্ষতিপূরণ আমরা এখনো দাবি করি নাই, এটা তো আমাদের দায়িত্ব দাবি করা, এবং একটা অ্যাপোলজি পার্টিকুলারলি টু দ্য উইমেন অফ দিস কান্ট্রি। এবং সেই দাবিতে যখন আমরা সবাই সংঘবদ্ধ হয়ে দাঁড়াবো যে ধর্ষণের বিরুদ্ধে, নারী নির্যাতনের বিরুদ্ধে, আমি মনে করি I could be totally wrong, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যখন আমরা এই সেন্টিমেন্ট গুলো নিয়ে সামনে আসবো, সামনে দাঁড়াবো, আমাদের
যারা এখানে ধর্ষণ করছেন তারা হয়তো বিরত হবেন, তারা হয়তো জানতে পারবেন যে আমাদের গর্বিত যে ইতিহাস কি আছে, আমরা কোত্থেকে এসেছি। এগুলো তো সব জাস্ট একে একে হয় না। তো একটা দর্শন আছে, তো জীবনের পিছনে তো একটা দর্শন আছে। নয়তো আমাদের জীবনটা আপনারা যেভাবে দেখছেন, আপনি মানে আপনার কথা বলছি না সাগর, আই অলসো হ্যাভ আ ট্রেমেন্ডাস রেসপেক্ট ফর ইউ, এবং অনেক আপনাকে স্নেহ করি। আপনি মানে আমি আপনি না, আমি যখন বলছি অ্যালার্জি, আমি আপনার কথা বলছি না। আমাদের সমাজে, আমাদের দেশে এরকম অ্যালার্জি আছে যে আপনি কথা তুলতেই পারবেন না, মুক্তিযুদ্ধের কথা তুললেই। এবং মুক্তিযুদ্ধ মানেই হচ্ছে কে ঘোষণা দিল, কে ঘোষণা দিল না। দিস ইজ এ সেটেলড ইস্যু, এটা নিয়ে কোনো কথা নেই। কিন্তু আই এম টকিং অ্যাবাউট ইস্যুস দ্যাট আর নট সেটেলড। যেমন বিচার এখনো হয়নি, ক্ষতিপূরণ আমরা এখনো দাবি করিনি। এবং মুক্তিযুদ্ধের সময় আমাদের স্বাধীনতা ঘোষণাপত্রে কিন্তু সব ফ্যাকচুয়াল কথা ছিল, তিনটা খালি ভ্যালু জাজমেন্ট ছিল। একটা হচ্ছে ন্যায়, সামাজিক সাম্য, ইকুয়ালিটি, ডেমোক্রেসি অ্যান্ড মানবিক মর্যাদা, ডিগনিটি। অর্থাৎ বাংলাদেশের জন্ম হয়েছে আমাদের এখন মর্যাদা। আমি কি একটু বলতে পারি ব্যারিস্টার তানিয়া আমির, আমরা একটু যদি 71 থেকে, জি ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, এবং আমরা জানি যে তৎকালীন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দিন আহমেদের খুব ঘনিষ্ঠ একজন সহচর ছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলাম। তারা যে মুক্তিযুদ্ধ করেছিলেন যে স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নটার কি প্রাপ্তিটা এই মুহূর্তে আপনি মনে করেন যে বাংলাদেশে এক্সিস্ট করে? এই স্বপ্ন, না, যে স্বপ্ন, এটা এই বাংলাদেশটা কি একদম আছে? না। না, না করে না। তাহলে আমরা সেখানে অনেক আমি আপনাকে প্রশ্ন করছি, পাকিস্তানের সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা বলবো সবসময়, কিন্তু বর্তমান যে অন্যায়গুলি হচ্ছে সেগুলি সমাধান কোথায়? আপনি দেখেন, আমার কাছে এটার কি জন্য সমাধান। কাকে দায়ী করবেন? তৎকালীন জি, সময়ে পাকিস্তানকে দায়ী করেছেন, এখনকার জন্য কাকে দায়ী করবেন? জি সরি, বলবো, আপনি বলবেন। জি। রাইট। আপনি আপনি যেটা বলছেন, হ্যাঁ, আপনার পাকিস্তানকে আমি দায়ী করছি না। আমি এখানে একটা যেটা আন্তর্জাতিক আইনে আমাদের করার দায়িত্ব, যেটা আমরা করি নাই, সেটা পয়েন্ট আউট করছি। আই এম নট ইন দ্য ব্লেম গেম যে একে দায়ী করবো, ওকে দায়ী করবো। আমাদের দায়িত্ব আমরা পালন করিনি, আমরা এখনো রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ চাইনি, এবং পাকিস্তানের ক্ষমা চাওয়া দরকার বাংলাদেশের নারীদের উপরে, সেটা আমরা দাবি করিনি রাষ্ট্রীয়ভাবে। আমাদের দায়িত্বের অবহেলা যেটা করেছি সেটা বলছি আমি। এখন যেটা আপনি বলছেন যে আমি কাকে দায়ী করবো বা সলিউশনটা কি, there is no magic bullet, it's going to be a short to medium term। আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে, ওকে, যে সলিউশনটা আনতে ইভেন হবে। আফটার ইভেন আফটার 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স। ওকে, গো হেড, জাস্ট সাপ্লিমেন্ট করছি। আপনি যদি এভাবে সাপ্লিমেন্ট গুলো করতে থাকেন, ইয়েস, 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের অ্যাচিভমেন্ট গুলো আমি প্রথমে বলতে চাই। হোয়াট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট আমি বাংলাদেশ? অন্যায়ের ব্যাপারে, আমাদের অ্যাচিভমেন্ট বহু আছে, কিন্তু অনেকেই অনিরাপদ। আমার জীবন নিরাপদ হলে আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত মতামত, সেই নিরাপত্তা নিয়ে আপনাকে আমি জানতে চাচ্ছি কতটুকু আমরা আমাদের অর্জন সফল হয়েছে, এখন কেন হচ্ছে না, কারণটা আমি কি? তো আপনাকে প্রথমেই বললাম, আমাদের মুক্তিযুদ্ধ দিয়ে চেতনা ছিল একটা সেকুলার ডেমোক্রেসি, যেখানে সকল মানুষের মর্যাদা প্রতিষ্ঠা হবে। উই আর ফার ফ্রম ইট। এখানে আমাদের একটা হচ্ছে, আপনি দেখবেন যে ডি ফ্যাক্টো এবং ডি জুরে, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি জানি আপনার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনি এই ডিস্টিংশন নিশ্চয়ই বুঝবেন। আমরা একটা ডি জুরে একটা দলিল পেয়েছি, একটা রাষ্ট্র পেয়েছি, যেখানে এইগুলা গ্যারান্টিড, অধিকারগুলো গ্যারান্টিড। অনেক মুসলমান পৃথিবীতে বাস করছে, বিভিন্ন রাষ্ট্রে। ওখানে কোনো একটা স্বৈরাচার সরকার আছে, অথবা একটা বিশেষ পরিবার আছে, তারা নাগরিক যে সকল ক্ষমতার মালিক, এই জায়গাটাই তারা নাই। সো উই আর এ রে অফ হোপ টু দিস পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের এই এক্সিস্টেন্স ইজ আ থ্রেট, যারা ওই সমস্ত দেশে শাসন করছে ধর্মের দোহাই দিয়ে। এই জিনিসটা বুঝতে হবে যে জিও পলিটিক্সে বাংলাদেশে তো জন্ম হওয়ার কথা ছিল না, কেমন করে বাংলাদেশ হয়ে গেল? সো আমাদের জিও পলিটিক্সটা বুঝতে হবে। এবং সেখানে যেই জন্য আমি ৭১-এর কথাটা এনেছিলাম, যেখানে আমি মনে করি ২৫ বছর হচ্ছে আমরা এই যে গণধর্ষণ হয়েছে সেটার জন্য বিচার এবং আমরা ক্ষতিপূরণ, প্লাস আমরা যে তাদেরকে ক্ষমা প্রার্থনা চাইতে, মার্জনা চাইতে বলবো, সেটা আমরা কিভাবে করব?
যদি আমার নিজের দেশে এরকম ঘটনা চলতে থাকে, আমরা নিজেদের যখন ঘর পরিষ্কার করতে পারছি না। That's it. That's the point. So Okay. this is the point, but it took me 15-20 minutes to get to this point because এই জায়গাতে আপনারা আসতে দিচ্ছেন না। So the remedy and who is doing and who is the behind all of this happenings that আপনি বারবার, আপনি তো অনেক বয়স্ক, আপনি বারবার রেমেডি বলছেন, রাইট? Sometimes the process is the solution. Sometimes আপনি এটা বুঝবেন, এটা উপলব্ধি করবেন। Are we heading to this process? Yeah. Sometimes the process is the solution. আমার কাছে হয়তো আপনার খুব সুন্দর একটা সলিউশন থাকতে পারে, কিন্তু এটা যদি আমি জোরপূর্বক চাপিয়ে দেই, no one is going to accept it. কিন্তু একে অপরের সঙ্গে যে আলাপ আলোচনা করা, সকলের যে অংশীদারিত্ব থাকা, that is important. So আমি মনে করি সলিউশন যখনই আমরা এগোবো, যারা স্টেক হোল্ডার, all the stakeholders will must have a dialogue together, এবং সকলের অংশীদারিত্ব। এখানে adversarial who will commence that things? আমার কাছে অনেকগুলো প্রশ্ন আছে ব্যারিস্টার তানিয়া আমির, আমাকে স্প্লিট করতে হচ্ছে কিছু কিছু ব্যাপার। আই এম সরি টু সে। আপনার কাছে আমি আর কিছু জানতে চাচ্ছি জুডিশিয়ারি সম্পর্কে, জুডিশিয়ারি কতটুকু স্বাধীন বর্তমানে, এবং জুডিশিয়ারি কোনো ল্যাকিংস আছে কিনা এই ধরনের সামাজিক যে ইনকনসিস্টেন্সি এগুলি ক্রিয়েট করার পেছনে আপনি বর্তমান জুডিশিয়ারির যে ব্যবস্থাপনা আছে, ম্যানেজমেন্ট আছে, এটা কিভাবে দেখছেন? খুব ছোট্ট করে যদি বলেন, আমি আরেক কয়েকটি পয়েন্টে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি দেখেন, এই আপনি যে বিষয়গুলো ধরছেন, আপনি এই ইয়েস নো ভেরি গুড আনসার চাচ্ছেন, ছোট করে বলেন। এগুলো অনেক লম্বা হয়ে গেল, কিন্তু মানে আমি চাচ্ছিলাম খুব একটা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে শেষ করতে, যে কারণে আমি চমক দেওয়ার মানুষ তো না, আমি তো চমক কথা বলতে চাই না, চমক দেওয়ার বিষয়ে আমি ইন্টারেস্টেড না। শুধুমাত্র আপনি আমার অতিথি আজকে, এমন না যে আপনাকে কম দিয়ে কাউকে সময় দিয়েছি, শুধুমাত্র আপনার কথা শোনার জন্য। সুতরাং আপনার কাছ থেকে জানতে চাইবো, আমি আরো অনেকগুলো বিষয় আছে তো, অনেকগুলো বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি। আরেকটা প্রোগ্রাম করেন, এক একটা বিষয়, এগুলো চমক দেওয়ার বিষয়, ইয়েস নো ভেরি গুড উত্তর দেওয়ার বিষয় না। এগুলোকে আমি যেটা বলছি, অনেক গভীরভাবে উপলব্ধি করা, এবং এটা শুধু আপনাকে এটা বললে তো হবে না, যারা পলিসি মেকার্স তাদেরকেও ডাকেন। উই মাস্ট ওয়ার্ক টুগেদার, দেশটিকে গড়তে হবে। এখানে জাস্ট অঙ্গুলি দেখে এখন আপনার মতামতটা একটু জানতে চাচ্ছি। হবে বর্তমান জুডিশিয়ারিতে আমরা মাজদার হোসেন কেসে পরে সেপারেশন টেনেছি, কিন্তু সেপারেশন আনার পরে আমাদের যে ইন্ডিপেন্ডেন্স কথা বলছেন, ইন্ডিপেন্ডেন্স তো অলসো মাইন্ডসেট, অ্যাটিটিউড। আপনারা সাংবাদিকরা যদি সেলফ রিস্ট্রেইন করেন, আপনারা তো আদারওয়াইজ ইন্ডিপেন্ডেন্ট। আমি এগেন সাগর আপনার কথা বলছি না, আমি আপনাদের প্রফেশনের কথা বলছি। এখানে আপনারা যদি সবাই মিলে নিজেদের একটা সমিতি করে আপনার সেলফ রিস্ট্রেইন হয়ে যান, আপনারা তো স্বাধীন। কিন্তু হয়তো আপনাদের অন্য কোনো ইন্টারেস্ট আছে, হয়তো আপনারা যারা মিডিয়ার মালিক, ব্যবসায়ের মালিক, আপনারা হয়তো পার্লামেন্টেরও মেম্বার, আপনারা হয়তো নানা ধরনের বেনিফিট নিচ্ছেন। সো মিডিয়া জগতে যদি এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়ে যায় এবং আপনারা সেলফ রিস্ট্রেইন নিয়ে নেন, আপনার তো আইনগত কোনো বাধা নাই। জুডিশিয়ারি তো আমরা মাজদার হোসেন সেপারেশনের পরে অনেকটা ইন্ডিপেন্ডেন্স হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে। কিছু কিছু বাকি আছে, সেগুলো করা সম্ভব, কিন্তু সেখানে করাপশন হচ্ছে। আমি আরেকটু ডিপলি আপনার সাথে জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনি আইনজীবী, আপনি প্র্যাকটিস করেন বাংলাদেশের হাইকোর্টে, তো আপনার কাছে জানা যাচ্ছে সেখানেও কিন্তু কিছু কিছু অবজারভেশনের বিচারকরা বলেছেন যে সেখানে করাপশন ঢুকে গেছে এবং এগুলো নিয়ে কথাবার্তা হওয়া উচিত। এ বিষয়ে বিশদ কথা জানাচ্ছে, কিন্তু আমাদের সময় অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি আপনার কাছে আরও অন্যান্য বিষয় নিয়ে জানার কথা ছিল, যে ধর্ষণের এবং পুলিশ হেফাজতে পিটিয়ে মানুষ হত্যা নিয়ে যেটা আপনি বলেছেন অলরেডি, সিলেটের যে ঘটনাটি হলো, এই বিষয়ে সরকার কতটুকু দায়, বা আসলে এইগুলি কমার ক্ষেত্রে কি করা উচিত। এরপরে আপনার ধর্ষণের শাস্তি যে মৃত্যুদণ্ড করা হয়েছে, সেটা দিয়ে কি আসলে ধর্ষণ কমবে কিনা, দেশে বিচারহীনতার যে সংস্কৃতি রয়েছে এর পেছনে আপনি কোন বিষয়গুলো দায়ী করবেন? অনেকগুলো বিষয় আপনি যদি একটু একটু করে বলেন দয়া করে। আপনার প্রশ্নটা কোনটা আমি বুঝতে পারলাম না। অলরেডি ধর্ষণের আপনার মৃত্যুদণ্ড নিয়ে বোধহয় আমি কমেন্ট করেছি, আপনি শুনেছেন যে যখন মৃত্যুদণ্ড বাড়বে তখন কিন্তু কনভিকশন কমে যায়। এটা সমাজ বিজ্ঞানীদের স্টাডি, আপনার যে দেশে আছেন সেখানে অনেক স্টাডি আছে। সো আমাদের কনভিকশন পাওয়ার জন্য বরঞ্চ আমরা এখানে মনে করি যে শাস্তিটা ছিল সেটা যথাযথ ছিল এবং কোর্টকে সেটা ডিসক্রেশন দেওয়া, এটা তো অলরেডি বলা হলো।
আপনার আমাদের জুডিশিয়ারি নিয়ে যে কথাটা আপনি বলছেন যে আমাদের জুডিশিয়ারি তো আসে, যাদেরকে নিয়োগ করা হয় যারা আইনজীবী তাদের থেকেই মূলত। সো আইনজীবীদের তাহলে ট্রেনিং, তাদের এথিক্স, তাদের মোরালিটি এবং কতটুক সেই জায়গাটা আমরা আসতে পারছি, সেই ট্রেনিং এর ব্যবস্থাটা একসময় যখন বার কাউন্সিল থেকে একটা ট্রেনিং এর ব্যবস্থা ছিল সেটা এখন তুলে দেওয়া হয়েছে। সো আমরা তো এডুকেশন বা ট্রেনিং এর উপর তো আমরা মনোযোগ দিই না। পুলিশের কথা বলছেন, আমি একই কথা বলবো। আমার যখন র্যাব তৈরি হয়েছিল তখনও খুব আমি আনপপুলার কথা হয়তো বলেছিলাম, কারণ তখন আপনাদের মতনই জনগণ সবাই বলেছিল এত ভয়াবহ, এত ভয়াবহ, এখানে টেরোরিজম হচ্ছে, আমাদের ক্রস ফায়ার লাগবে, ক্রস ফায়ার ছাড়া আমাদের কোনো উপায় নাই। সো ক্রস ফায়ার তো নিলেন। সো সবই আপনারা খালি সলিউশন চান, যেটা আপনার টকশো থেকে বারেবার আপনি আমাকে বলছেন সলিউশন দেন, এবং এই মুহূর্তে এক্ষুনি একটা ব্যান্ডেজ সলিউশন দেন, ইমিডিয়েট একটা সলিউশন দেয়। আই এম উইথ ডিউ রেসপেক্ট ব্যান্ডেজ সলিউশনের বিপক্ষে, কারণ যখন একটা রোগ হয় রোগের গভীরে যেতে হবে। আমি উপর দিয়ে খালি ব্যান্ডেজ দিয়ে দিলাম, রক্ত ঝরাতে হবে না, আই ডোন্ট হ্যাভ দ্যাট সলিউশন। ইট ইজ, আমি একটা বলছি, ইট ইজ মিডিয়াম টার্ম, লং টার্ম। সিস্টেমিক ফেলিয়ার গুলো হচ্ছে। তখন আমরা র্যাবের কিন্তু বিরোধিতা করেছিলাম, ভেরি আনপপুলার, তখনও খুব একটা পপুলিস্ট কথাবার্তা আমি কিন্তু কমই বলি। তো তখন বলেছিলাম যে এই ক্রস ফায়ার ইজ নট এ সলিউশন, এটা আপনাদের বুঝতে এত সময় লেগেছে। সো হোয়াট ইজ দ্য সলিউশন? আমাদের পুলিশকে আমরা যখনই আমরা পুলিশের উপরে কিন্তু তদন্ত, সিআইডির উপরে আপনি রিসার্চ করেন, লাস্ট ইনভেস্টমেন্ট ট্রেনিং সিআইডির উপরে কখন হয়েছে? তো আমরা তো সিআইডি যে পুলিশের কাজ একটা তদন্ত করা, ইনভেস্টিগেশন করা, তো পুলিশ তো ভুলেই যাচ্ছে। কারণ যখন পুলিশ বলে যে আমাদের কঠোর আইন করে দেন যাতে আমরা ধরে পাকড়াও করে নিয়ে আসতে পারি, এবং তদন্ত মানে উত্তম মাধ্যম। সো এটা যেতে যেতে এক লেভেলে চলে গেছে। লাস্টলি আমাদের লাস্ট ইলেকশনে আমরা জানি যে এখানে যেই তথ্যগুলো আপনারা দিয়েছেন, যে যেখানে প্রশাসনের উপরে আমরা অনেক বেশি নির্ভরশীল হয়ে গেছি। দেশে তো আমি মনে করি রাজনীতি ইজ আ ক্যাজুয়ালিটি, বিকজ রাষ্ট্র ইজ চালাচ্ছে সো মাচ, দ্য গভর্নমেন্ট ইজ ডিপেন্ডেন্ট অন প্রশাসন। যেটা রাজনীতিবিদদের কাজ, সেই কাজটা যখন প্রশাসন করছে, লাস্ট ইলেকশনে যখন আমরা এত হেল্প নিয়েছি আমাদের ইলেকশনের সময় পুলিশের থেকে, সো এখানে সবাই তো ধরা খাওয়া আছে, সিস্টেম ইজ নট ওয়ার্কিং অ্যাজ ইট শুড। এবং সেইটা করতে হলে আমরা হচ্ছি মালিক পক্ষ, whether you like it or not। আপনি জমির মালিক, আপনি বাড়ির মালিক, আপনি যদি বলেন আপনার কাজের লোকরা বা আপনার যারা পাহারা দিচ্ছে তারা আপনাকে পরিবেশ তৈরি করে দিচ্ছে না, এটা শুনতে কেমন লাগবে? একইভাবে উই হ্যাভ টু, আমাদেরকে জাগতে হবে, জেগে উঠতে হবে। আপনার পরিবেশ কেউ তৈরি করে দিবে না, ইউ হ্যাভ টু, আপনাকে ধরে নিতে হবে আপনি মালিক, এবং বিহেভ লাইক ওয়ান। সো আমি কি বলতে চাচ্ছি বা কি বলছি আমি স্পষ্টই বলছি। এখানে আমি কি বলতে চাচ্ছি সেটা ওইভাবে বলার তো আপনার দরকার নেই। What I'm saying, No, it's I'm very, saying, very I'm true. telling you Yeah. what I'm saying. Okay, so সেখানে আমাদের প্রফেশনালিজম গুলো কিন্তু হারিয়ে গেছে। সো এইটা সলিউশন, আপনি বলেন ব্লেম কাকে করবেন, সলিউশন দেন, এই ব্লেম করবো, ব্যান্ডেজ নেন। আই এম নট ইনটু দ্যাট, উইথ ডিউ রেসপেক্ট, এন্ড দ্যাট ইজ নট গোইং টু হেল্প আস অ্যাট অল। এখানে মিডিয়াম টু লং টার্ম আমাদেরকে চিন্তা করতে হবে। এবং বাংলাদেশ ইজ এমার্জিং অ্যাজ আ পাওয়ার ইন সাউথ এশিয়া, এবং আমার তো প্রচুর আস্থা আছে দেশের মানুষের উপরে। আমরা ঘুরে দাঁড়াতে জানি, আমাদের এত দুর্জয় হয়, এত আমরা প্রাকৃতিক দুর্জয় থেকে লড়াই করে এই জাতি বেঁচে এসেছে। দেখেন করোনার সময় আমার তো মনে হচ্ছে একটা হার্ড ইমিউনিটি হয়ে যাচ্ছে, আমাদের একটা ওয়ার্ক ফোর্স থাকবে হু ইজ অলরেডি ইমিউন, এবং আমরা ঘুরে দাঁড়াতে জানি এবং আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু সেটা আমাদের এই যাত্রাটা, আমাদের ওঠাটা আরো অনেক হবে যদি আমাদের অনুকূলে কিছু পলিসি থাকে, এবং আমাদের অনুকূলে যারা আমাদের প্রতিনিধি এবং যারা প্রশাসনে আছেন, আমাদেরকে বুঝতে হবে যে সকল ক্ষমতার মালিক যেহেতু জনগণ, আমাদের সিভিল ব্যুরোক্রেসি এবং মিলিটারি ব্যুরোক্রেসি
ইনক্লুডিং দ্য পুলিশ এবং প্রশাসন, ইউ হ্যাভ টু সার্ভ দ্য পিপল। পিপল আর দ্য মাস্টার্স, কারণ সভরেন্টি আপনি প্রোটেক্ট করছেন। সভরেন্টিতে কে কোথায়? আগের দিনে রাজা বাদশাহ ছিল, তারাই হচ্ছে সভরেন। আজকে তো তা না, সভরেন হচ্ছে এদেশের জনগণ, কোন রাজনৈতিক দল না বা কোন প্রতিনিধি না। Sovereignty belongs to the people. So you have to serve civil and military bureaucracy. You have to serve the people. And জনগণের প্রতিনিধি, you have to serve the people. And সেখানে people কে তো ঘুমন্ত থাকলে হবে না। People have to be united. আমাদেরকে ঐক্য থাকতে হবে। আমাদের অধিকারের বিষয়ে এখানে আমরা রাজনীতিদেরকে রাজনীতি করার সুযোগ দেব না, নট অধিকারের বিষয়ে। পলিসি লেভেলে ইয়েস, বিভিন্ন পলিসি থাকতে পারে, ইউ ডিবেট, আমাদেরও এখানে ভিউ থাকতে পারে, কিন্তু যেখানে আমাদের মৌলিক অধিকার, there is no debate about this. Absolutely zero tolerance on that. regardless political parties. জিরো টলারেন্স অন, আমার এখানে কম্প্রোমাইজ তো হবে না। আমার যেখানে আমার মৌলিক অধিকার যেটা নিশ্চিত, যেটা গ্যারান্টিড বাই দ্য স্টেট, এখানে রাষ্ট্রকে সেটা দিতে হবে। এবং রাষ্ট্রের সেই পদে যারা বসে আছে, ইয়েস দে হ্যাভ, তাদের জবাবদিহিতা আছেই। এবং তারা কতটুকু দক্ষ, তারা দক্ষতার পরিচয় কতটুকু দিচ্ছেন, তো সেই জায়গাটা তো জবাবদিহিতা আছেই। যে পুলিশের হেফাজতে জনগণ, এই দেশের নাগরিক মারা যাবে কেন? You're in the state custody. এবং এটা শুরু হয়েছে জেল হত্যা থেকে। আমাদের, আপনি বলবেন আবার পিছনে যাচ্ছি কেন? না, পেছনে আমি আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। ব্যারিস্টার তানিয়া আমির, আপনার কাছে আমি, যদিও আপনি সেটেল বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন, আপনি হিস্ট্রি না জানলে আপনি বর্তমান বুঝবেন না, আপনি ঘোরপাক খেতে থাকবেন। হ্যাঁ, হিস্ট্রি নিয়ে আমরা আরেকদিন আপনার সাথে ভেরি ইন্টারেস্টিং আরেকদিন আপনার সাথে আমি হিস্ট্রি নিয়ে অবশ্যই আরেকদিন আপনি আমার সাথে আসবেন। আমি লাস্ট একটা প্রশ্ন করতে চাচ্ছি। শুরু হলো যে কাস্টডিতে যে মানুষ মেরে ফেলা, ওইটার বিচার হতে আমরা ওটাকে প্রশ্রয় দিয়েছি, বিচার করিনি, তার ফলে এটা এখন হচ্ছে সাধারণ মানুষের। সো একটার সঙ্গে তো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, রাইট। আপনার সাথে আমি ডেফিনেটলি আরও বহু সময় নিয়ে ইতিহাস নিয়ে কথা বলবো। আই এম ভেরি মাচ ইন্টারেস্টেড টু টক আমি অ্যাবাউট তো দ্য হিস্ট্রি, ঐতিহাসিক দিক না, বাট আমি জাস্ট কানেকশনটা না, দেখতে এগুলি পাই। ইতিহাস বলতে ওই আমি ইতিহাস না যে যেগুলো জানেন না, এগুলি এটা মনে হচ্ছে বর্তমান যে এখানে সম্পর্কিত একটা ইতিহাস ঘটনা, যেগুলি। এখানে একটা ঘটনা, বাট আপনি যখন ডট গুলা কানেক্ট করবেন দেখবেন একটা ছবি চলে আসবে খুব পরিষ্কার। May I ask you a very sensitive question about the independence? আমি যে, যদিও এটা আজকের সূচিতে, আলোচ্য সূচিতে ছিল না যে ইন্ডিপেন্ডেন্স রিলেভেন্ট, বাট এভরিথিং eventually comes relevant, like, and relate to the independence, because it is something that we achieve the present by our past and by our independence. So it is something very much relevant each other. আমি আপনি সেই বোধহয় ইয়ে থেকে 180 ডিগ্রি ইউটার্ন করলেন। না, আমি আপনাকে না না, ওইটা না, আমি আপনার কথা ধরেই, আপনার সূত্র ধরে আমি একটা জিনিস জানতে চাচ্ছি। আই হ্যাভ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট দ্য ইন্ডিপেন্ডেন্স, লট অফ টু নো, ম্যানি কোয়েশ্চেন টু নো, বাট যদিও আজকে প্ল্যাটফর্মটা সেটার জন্য তৈরি করিনি। একটা জিনিস, যে ভেরি রিসেন্ট আই হ্যাভ সিন এ ডিক্লারেশন বাই দ্য সান অফ আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার মিস্টার সজীব জয়. He has asked to the people to avoid, to boycott the Pratham Alo, just because Pratham Alo has given a statement in an article that they have written in the article that independence or a war off in between Pakistan and India, something like that. I don't remember at this moment to explain you more thoroughly, but so far I remember that this was the main gist of that article. So সেই কারণে মিস্টার জয় asked to the people to boycott প্রথম আলো, because প্রথম আলো এটাকে পাক ইন্ডিয়া ইন্দো পাক যুদ্ধ হিসেবে 1971-এর ওই যুদ্ধটাকে ঘোষণা করেছে, হুইচ ওয়াজ কমপ্লিটলি অবজেকশনাবল। এটা আমিও করতাম। কিন্তু মাই কোয়েশ্চেন ইজ দেয়ার, ভারতের, আমি যখন খুঁজতে যাই, গুগল বলেন, ভারতের ফিল্ম বলেন, তৎকালীন সময়ে ভারতের যে স্টেটমেন্টগুলি, বইগুলি, সব কিছু মিলিয়ে কোথাও
ওই যুদ্ধটাকে ইস্ট ওয়েস্ট পাকিস্তান যুদ্ধ বলা হচ্ছে না, হয়নি কখনো। এই কথা বা এই ব্যাপারেও কি আমরা কখনো ভারতের কাছে জানতে চেয়েছি যে তোমরা কেন এটাকে ইন্দো পাক ওয়ার বলো, তোমরা কেন কখনোই এটাকে বাংলাদেশ সেপারেশনের যুদ্ধ বলো না কেন? এই ব্যাপারে কি আপনারা কখনো ভেবেছেন, আপনারা কখনো ভারতকে জিজ্ঞাসা করেছেন যে তোমরা কিভাবে কনসিডার করো এই যুদ্ধটাকে শুধুমাত্র ইন্দো পাক যুদ্ধ? এটা কি ইন্দো পাক যুদ্ধ ছিল? তোমরা হেল্প করেছো, ঠিক আছে, দ্যাট ইজ ডিফারেন্ট ম্যাটার, কিন্তু তোমরা কেন তোমাদের বইপত্র থেকে উইকিপিডিয়াতে যদি যান তৎকালীন সময়, তারা ওইখানেও তাদের ফিল্ম, তাদের সব কিছুর মধ্যে, এবং I become wonder that no one is raising the voice about the matter, which is very important. আমি যেহেতু আপনি বলেছেন যে why we are asking for so many things to the Pakistan, even now we should ask, but even now we should ask also about the things. আপনি বলুন দয়া করে, এরপরে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। আপনার সময় আছে, কারণ এটির উত্তর একটু সময় লাগবে আমার। ওকে, শিওর, আপনি প্লিজ। প্রথমে অন্যকে জিজ্ঞেস করার আগে প্রথমে আমরা আমাদের ইতিহাসটাই তো বলি না। যেটা আপনার প্রথমে রিয়াকশন হলো যে 71 নিয়ে আমরাই কথা বলি না। আমরা ওই 9 মাসের ইতিহাস ধামাচাপা আমরাই করে রেখেছি। আমরা সাকসেসিভ আওয়ার গভর্নমেন্ট, আমরা প্রথম গভর্নমেন্টের মুজিবনগরে কোন সরকার গিয়েছে আমাদের? মুজিবনগর যেখানে শপথ নিয়েছিল, ওই 9 মাসের ইতিহাস আমরা নিজেরা ধামাচাপা দিয়ে রাখছি। ওই 9 মাসের ইতিহাস নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে আমরা কথা বলি না, আমরা পড়াই না। সো প্রথম দায়িত্ব, আমি আবারও এরকম করার আগে আমি এরকম করতে চাই নিজের কাছে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের কেচ্ছা, আমাদের গল্প, এটা আমাদের যুদ্ধ। এবং যে যুদ্ধটা কিন্তু আমাদের উপরে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল। সো আমি সেই জন্য আই এম ভেরি গ্রেটফুল আপনি এটা রেজ করেছেন। আমি এই জন্য যারা আমাদের এই প্রোগ্রামে আছে সকলকে বলবো, আপনার স্বাধীনতার ঘোষণাপত্রটা জাস্ট 1.5-2 পাতা এটা একটু দেখেন, যে অন্যায়, ট্রেচারাস, আনজাস্ট এন্ড ট্রেচারাস ওয়ার was imposed upon the unarmed civilian people of Bangladesh by the Pakistan army. Basically, they attacked upon their own people. Pakistan army attacked upon its own people. যখন আর্মি ইনডিসক্রিমিনেটলি আনআর্মড সিভিলিয়ানের উপরে যখন তারা অ্যাটাক করছে, ওই মুহূর্তে তো তারা বিচ্ছিন্ন হয়ে গেল। সো যুদ্ধ আমরা করিনি, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। নাম্বার 1, এটা কখনো গৃহযুদ্ধ ছিল না। এবং তাজউদ্দিন আহমেদ এবং ব্যারিস্টার আমিরুল ইসলাম যখন ইন্দিরা গান্ধীর সঙ্গে মিটিং হয় ওনাদের, 1 নম্বর কথা ওনারা বলেছেন যে এখানে এটা কিন্তু আমাদের যুদ্ধ হবে, ইটস গোইং টু বি আ ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। আমরা আপনাদের সহযোগিতা নিব অ্যাজ ইকুয়ালিটির ভিত্তিতে, এবং আমরা বন্ধুসুলভ on a basis of equality, আপনাদের সঙ্গে আমাদের রিলেশনশিপ হবে on a basis of equality। এবং তাজউদ্দিন আহমেদ এত বিচক্ষণ নেতা ছিলেন, উনি তখন ইন্দিরা গান্ধীকে বলতে সক্ষম হয়েছিলেন যে এখানে অ্যাবাউট 1 কোটির মতো শরণার্থী আসবে। হি ওয়াজ সো কারেক্ট ইন হিজ নাম্বার। এবং এই শরণার্থীদেরকে আপনাদেরকে আমাদের হেল্প দিতে লাগবে, আমাদের ট্রেনিং দিতে লাগবে। এবং বাংলাদেশ সরকারের সাথে তৎকালীন ইন্ডিয়ান গভর্নমেন্টের একটা চুক্তি হয়, যার মাধ্যমে যৌথ বাহিনী হয়। যৌথ বাহিনীতে এখানে তখন রেসকোর্স ময়দানে সারেন্ডার হয়। এবং এখানে আরো প্রশ্ন আছে, যখন পাকিস্তান ইজ লুকিং ফর এন এক্সিট রুট বাংলাদেশ থেকে, তখন তারা, এই প্রশ্নটা আমি এনডিসি তেও করেছি, ন্যাশনাল ডিফেন্স কলেজে মাঝে মাঝে ওনারা আমাদেরকে ডাকেন, এবং ওখানে অন্যান্য দেশেরও সেনা প্রতিনিধিরা ট্রেনিং নিতে বাংলাদেশে এখন আসেন, এবং এই প্রশ্নটা আমি করেছি, এবং এটা আমি আপনার সঙ্গে আপনার প্রোগ্রামের মাধ্যমে আমি শেয়ার করব আমার অভিমতটা কি। যখন পাকিস্তান এক্সিট রুট চাচ্ছে, তখন পাকিস্তান ডিসেম্বরের 6 তারিখে, 6 তো ডেটটা আপনি কনফার্ম হয়ে, ওদিক থেকে ইন্ডিয়াকে কেন, ওয়েস্টার্ন ফ্রন্ট থেকে ইন্ডিয়া কেন অ্যাটাক করবে? বিকজ পাকিস্তান ওয়ান্টেড টু সারেন্ডার টু আ ইউনিফর্ম মিলিটারি। কারণ মুক্তিযুদ্ধের সাথে কাছে যদি তাদের সারেন্ডার আজকে করতে হতো, আজকে যুদ্ধ অপরাধীর বিচারের প্রশ্ন আসতো না। যখন তারা ইউনিফর্ম একটা আর্মির কাছে সারেন্ডার করে, তখন আন্তর্জাতিক আইনের আদলে জেনিভা কনভেনশন ইজ অ্যাট্রাক্টেড। ইন্ডিয়ার যখন বাংলাদেশে যখন সারেন্ডার হলো, নিয়াজি যখন সারেন্ডার করলো, দে ওয়ার গিভেন ফুল প্রোটেকশন। কাদের সিদ্দিকী বাহিনী থেকে, অন্যদের বাহিনী থেকে, they were taken to cantonment, they were given full protection,
ইন্ডিয়া অবজার্ভ ইন্টারন্যাশনাল ল অক্ষরে অক্ষরে, এবং পাকিস্তানের যারা অপরাধী, আপনার যুদ্ধ অপরাধী, দে গট রিপ্যাট্রিয়েটেড ব্যাক টু পাকিস্তান। আজকে যদি আমাদের কাছে সারেন্ডার করতো, আজকে যুদ্ধ অপরাধীর বিচারের প্রশ্নই আসতো না। দে কুড লিভ বাংলাদেশ উইথ দ্য স্কিন অন দেয়ার ব্যাক। এবং ইমাজিন দ্য হিউমিলিয়েশন। এই তাগড়া তাগড়া পাকিস্তান আর্মি, আমরা মার্শাল আর্মি শুনতাম, মুক্তিযুদ্ধ কারা করেছিল? ডিফেক্টেড অফিসার্স, আর্মি অফিসার্স ছিল, and majority কারা ছিল? peasants, women and students. তখন দুনিয়াতে নারীরা কিন্তু তখনও আর্মিতে দুনিয়াতে ঢুকে নাই। যখন মুক্তিযুদ্ধ হয়েছিল, women are also part of the মুক্তিযুদ্ধ। তো তাহলে to avoid this humiliation, এবং আমরা এখন যে ডিক্লাসিফাইড ডকুমেন্ট গুলো আসছে, সেখানে অনেক প্রমাণ আসছে যে নিয়াজি was a junior officer to Indian army chief. They trained together. So this is something Pakistan invited. JCS আমরা সারেন্ডার করব, and India, what did India get? সর্বপ্রথম ইন্ডিয়া একটা পাবলিক সারেন্ডার পেয়েছে। পৃথিবীর ইতিহাসে কোনো আর্মি পাবলিক সারেন্ডার করে না, প্রাইভেটলি করে। প্রকাশ্যে there is a public surrender, a very humiliating surrender. But the surrender was to a joint forces. বাংলাদেশ ইন্ডিয়া জয়েন্ট ফোর্সেস, যেটা আমাদের তৎকালীন সরকার চুক্তি করেছিল, যে চুক্তির মাধ্যমে এই জয়েন্ট অপারেশনের হেড হিসাবে বাংলাদেশে ইন্ডিয়ান সেনাবাহিনী and তাদের এয়ার ফোর্স এসেছিল। So this is definitely the independence war of Bangladesh, এবং we have to claim it. আমরা নিজেরাই তো এটা নিয়ে কথা বলি না। এটা শুধু ইন্ডিয়া না, আমি আপনার ইন্টারন্যাশনাল যে জার্নাল গুলো আমি পড়ি বা দেখি, ইনক্লুডিং ইউএস, এখানে একটা বিগ কোশ্চেন রেজ করে, বিগ কোশ্চেন রেজ করে। আপনি কথাটা আমার হ্যাঁ, কারণ শেষ করি। ইনক্লুডিং ইউএস যে ডকুমেন্ট গুলো আমি পড়ি, সেখানেও ইন্দো পাক ওয়ার লেখা হয়, রাইট? এখানে ওয়েস্টার্ন বিভিন্ন আর্টিকেলে ইন্দো পাক ওয়ার লেখা হচ্ছে। বাংলাদেশ ডাজন্ট সিম টু ইভেন ফিগার। এবং আমাদের ইতিহাসটা আমরা এখনো আর্টিকুলেট করি নাই। এই যে আমাদের 50 বছর হচ্ছে, আই থিংক ইটস টাইম উই টক অ্যাবাউট আমাদের নিজেদের হিস্ট্রি from our So perspective. it is very, I'm very much astonished as of now. Until now, I didn't see anybody as raising about voice about this very important issue. What is your stance about the things that I asked? Like Indo-Pak or East-West Pakistan? It is যদি not হয়ে East থাকেন, West what Pakistan. Just pause. আপনি East West number one, number two, if so, why Bangladesh, why you people are not asking to India? So what does mean? Does India recognize Bangladesh? Does India acknowledge our independence war? Because they did not even, they did not even declared or writing our independence as like East-West Pakistan war. তারা তো এখনো দাবি করছে, they are claiming it was a war between Indo-Pak by India and Pakistan. So আমার মনে হয় আপনি যেটা কোনো যদি রেফারেন্স থাকে আপনার, প্লিজ ফরওয়ার্ড দ্য রেফারেন্স টু মি। আমি কিন্তু আই হ্যাভ নট কাম অ্যাক্রস দ্যাট। ইট ইজ ভেরি মাচ ইন্ডিপেন্ডেন্স ওয়ার অফ বাংলাদেশ এবং ইন্ডিপেন্ডেন্স স্ট্রাগল অফ বাংলাদেশ। আমি যে ডকুমেন্ট গুলো পেয়েছি, ইন্ডিয়াকে তাহলে কি ডকুমেন্ট এভিডেন্সিয়াল স্বীকার করে তারা? অফ কোর্স দ্য ডকুমেন্ট যেগুলো আমার হাতে আছে, can you send me some papers that ইন্ডিয়া স্বীকার করে? বিকজ আমি কোথাও দেখিনি ইন্ডিয়া স্বীকার করে। আপনি যে কথাটা বলছেন এখানে যে ইস্ট ওয়েস্ট পাকিস্তান ওয়ার, আই স্ট্রংলি অবজেক্ট টু ইভেন সেইং দ্যাট। আপনি ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তান ওয়ার বলছেন কেন? পরবর্তীতে বাংলাদেশ হয়েছে, বাট আমি যেটা বোঝাতে চেয়েছি বাংলাদেশ। আপনি জাস্ট পজ হিয়ার, আপনি এটা ওভারকাম এইভাবে বললে হবে না। যেই মুহূর্তে পাকিস্তান আর্মি অ্যাটাক আপন ইটস ওন পিপল, সেই মুহূর্ত থেকে আমরা ইস্ট পাকিস্তান না। হ্যাঁ, আমি ওইটাই মিন করেছি, আমি বাংলাদেশটাই মিন করেছি। You cannot say East-West Pakistan war. This is a unjust, treacherous war imposed by Pakistan upon the unarmed civilian people of Bangladesh. এটা কখনো ভুল করবেন না। East-West Pakistan বলবেন। Okay, now let me ask you, what about the stance of India regarding our war?
I think it's abundantly clear. আমি যে অফিশিয়াল ডকুমেন্ট গুলো দেখেছি ইন্ডিয়াতে সেখানে very much it is acknowledged এবং আমাদের Acknowledge. Can you send me some paper after this show? I will definitely communicate with you. If you have a piece of paper that India has proven or India has given any statement of their state's level of evidence, I'm asking you. আমি কোনো ধরনের যদি দিতে পারেন, I will be very happy. হ্যাঁ, আপনি যদি নিজে রিসার্চ করেন আপনি নিজেও পাবেন। এই প্রশ্নটা করার আগে আপনি রিসার্চ করতেন। বাট দেয়ার আর লট অফ রাইটার্স, ইন্ডিয়ান রাইটার্সরা দে আর অলসো ইন্ডিপেন্ডেন্ট, দে ডোন্ট রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ান। As a result of Indo-Pak war, Bangladesh has become independence. As a result, these are the statement of given by the India. That is true. I can give you the paper. ইন্ডিয়ার কি অফিশিয়াল ডকুমেন্টে রেফার করছেন আপনি? আপনি যদি উইকিপিডিয়াতে যান, কথার কথা, you can see if you write 1971 war, you can see in Indian side they have given this statement, and আমি কোথাও দেখিনি তারা স্বীকার করেছে এটা বাংলাদেশ পাকিস্তান ওয়ার। আমি আপনাকে অন রেকর্ড বলছি। এটা যদি উইকিপিডিয়াতে হয় দেন উইকিপিডিয়া কি আমাদের দায়িত্ব। না, আমি দেখছি আপনি কি চ্যালেঞ্জ দিচ্ছেন কিনা। আমি আপনাকে I can show you, I can give you the evidence, এবং আপনি আমাকে piece of paper দিবেন where India has given that acknowledgement that Bangladesh, it was 1971 war was the war in between Pakistan and Bangladesh. আপনি কিন্তু উইকিপিডিয়ার রেফারেন্স দিচ্ছেন, you're not giving Indian official কোনো ডকুমেন্টের রেফারেন্স দিচ্ছেন না। Wikipedia definitely has got the permission and got the information by the state. Wikipedia তো আর নিজের মতো করে কিছু লিখবে না। না, we don't know, উইকিপিডিয়াতে ভুল হয় না তাহলে it is not the Bible. So উইকিপিডিয়া যদি কিছু লিখে থাকে উইকিপিডিয়ার দায়িত্ব কিন্তু উইকিপিডিয়া নেবে, এটা পাকিস্তান নেবে না, ইন্ডিয়া নেবে না, বাংলাদেশ নেবে না। বাট এইটা যদি উইকিপিডিয়া ভুল লেখা থাকে তাহলে আমাদের দায়িত্ব, আসুন আপনি আমি মিলে let us be part of the solution, let us write to Wikipedia and say correct yourself. So Wikipedia is not India. Wikipedia যে পাকিস্তানের একটা পাঠায় সেটা আপনি কিভাবে জানলেন? Because Pakistan, it suits Pakistan to say যে এটা ইন্ডিয়া পাকিস্তান war, because they then can say আমরা সারেন্ডার করেছি ইন্ডিয়ান আর্মির কাছে, মুক্তিযুদ্ধের কাছে না, because we are not a uniform officer সেই সময়. So these are the things that one has to understand the geopolitics, এবং এই geopolitics এর এখন অনেক দলিল এখন আমাদের ডিক্লাসিফাইড হয়েছে, আমাদের হাতে এসছে, এবং কিসিঞ্জারের ট্রিপ, সিক্রেট ট্রিপ টু চায়না which Yahya arranged at that time, এই জিনিসগুলো আমাদের হাতে এখন এসছে, আমরা জানতে পারছি। I can show you just right. I just browsed the things 1971 war, so I can see on Wikipedia. Definitely, I'm referring Wikipedia. I might be wrong, and they might be wrong. But as of now, what I can see, the Indo-Pakistan war of 1971 was a military confrontation between India and Pakistan. Okay, so this is the very independent of Bangladesh. If you go just write in Google 1971 war, what does mean? I don't want to hear anything else. What war means, it should be and it has to be Bangladesh Pakistan war. There is no chance to write here Indo-Pak war. What does mean? Why India is interfering into this war? Why they are claiming ownership of this war? They are the helper. They helps us. Okay, we acknowledge that. We are giving all these things, everything, every day we are paying for that. Now, Bangladesh Liberation War is different thing. It is something like given by us. If you go... Please wait. একটা হচ্ছে বাংলা, আপনি কি বলছেন, এখানে তো দুটো ওয়ার হয়েছে। একটা ইন্দো পাক ওয়ার হয়েছে যেটা পাকিস্তান অ্যাটাক করেছে, 6 দিনের যুদ্ধ হয়েছে পাকিস্তান। আমি শেষ করি। ওকে, গো অ্যাহেড। আপনি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা বুঝেন, যখন প্রশ্ন করছেন উত্তরটা কাইন্ডলি শুনবেন। এখানে দুটো যুদ্ধ হয়েছে, ইন্দো পাক ওয়ার হয়েছে ইন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট, এন্ড লিবারেশন অফ বাংলাদেশ হয়েছে ইন দ্য ইস্টার্ন ফ্রন্ট। ওকে, তো আপনি দুটো কনফিউজ করবেন না।
আর যদি মনে করেন যে কোনো জায়গায় বাংলাদেশের ইতিহাস যথেষ্ট দেখানো হচ্ছে না, এবং আপনি বলছেন যে ইন্ডিয়া ইন্টারফারেন্স করেছে, এটা ইন্ডিয়াও করতে পারে, পাকিস্তানও করতে পারে, মেবি ইট অলসো সুটস পাকিস্তান, যে আমরা সাধারণ এখানে যারা কৃষক, শ্রমিক, নারী, ছাত্রছাত্রীদের কাছে আমরা সারেন্ডার করিনি, আমরা করেছি একটা ইউনিফর্ম অফিসারদের কাছে, যাতে জিনিভা কনভেনশনের আদলে আমাদেরকে জামাই আদর করা হয়, এবং জামাই আদর করে আমরা যাতে আবার we find our way back under international law to Pakistan. So এটা কাকে কি স্যুট করেছে রিসার্চ করেন, বাট আপনি যখন উইকিপিডিয়াতে যাবেন, আর উইকিপিডিয়া ইন্ডিয়ান অফিসিয়াল সাইট না, পাকিস্তানের অফিসিয়াল সাইট না, আপনাকে যখন রিসার্চ করবেন ইউ হ্যাভ টু রাইট দ্য রাইট ওয়ার্ডস। আপনি যখন লিখবেন ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, উইকিপিডিয়াতে যাবেন, দ্যাট ইজ ইন 71 অলসো। তো এখানে দুটো যুদ্ধ ছিল। তো So as a result, Bangladesh has becomes independence as a result of Indo-Pak war you are talking about. Even for I acknowledge and I agree that 6 days between Indo-Pak. Okay, I agree that. But was it the only war that, as a result of that war, Bangladesh has been created? Was it that Absolutely. 6 days? So why they are? My question is there. আপনি পাকিস্তানের হামিদুর রহমানের রিপোর্ট দেখেছেন? ইউ শুড লুক এট ইট। তো পাকিস্তান পাবলিশ করেনি। পাকিস্তান, আপনি তো উইকিপিডিয়া দেখেছেন, আপনি পাকিস্তান, আমি পাকিস্তানি ব্যাপার, পাকিস্তান was our enemy, still they are enemy. I don't have any interest about Pakistan. My reaction is about what is But why about not? stance of. বাট ওয়াই নট? আপনার তো এনিমি বললে হবে না, আমরা তো এখন একটা আন্তর্জাতিক দুনিয়াতে বাস করছি। উই হ্যাভ ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ উইথ অল কান্ট্রিজ। উই হ্যাভ টু ট্রিট ইচ আদার, আমাদের সম্পর্ক থাকবে আমাদের প্রতিবেশীর সাথে অ্যাজ ইকুয়াল, মর্যাদা সম্পন্ন সম্পর্ক না, আই ডোন্ট কেয়ার বললে তো হবে না। উই মাস্ট বি ট্রিটেড উইথ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি উইথ অল আওয়ার নেইবার্স। We are co-equal. But neighbors, we definitely consider, but neighbors are not considering us as friend. They are considering us like given birth a kid, and we are very much. We have to be very much obey to them. We have to very much run by their instructions. There is a lot of discourse that there are a lot of topic comes into our. So let us. This way? Because these are the things happening. The reality I'm talking about, Tania Amir. Reality is your perception. আমি তো বারবার দেখছি আপনি যদি নিজেকে not perception, this is the reality. You don't think that Bangladesh as a state is running by someone else. We don't have any anything that how can I say, do India has any impact in our, do India has any intervention into our internal politics, or do you don't agree with that? Do you think that we are having these problems by India? আমরা যদি এটা অন্য একটা আলোচনা চলে যাচ্ছে, বিশাল আলোচনা, আমি আসলে এটাতে যেতেও চাচ্ছিলাম না। বাট আপনি তো যদি গিয়ে থাকেন লেটস এনগেজ, আর যদি যেতে না চান তাহলে বললেন আই উইল নট গেট ইনটু ইট। বাট আমি যেতে চাচ্ছি না, এটা অনেক লম্বা আলোচনা। আমি চাচ্ছিলাম যে আজকের অনুষ্ঠানটা এখন শেষ করতে, কিন্তু আই এম রিয়েলি এনজয়িং আপনার সাথে কথা বলাটা। আমার কাছে মনে হচ্ছে না যে প্রফেশনালি আপনি কথাগুলো বলছেন না, এখানে হচ্ছে অনেক জুজুর ভয় আমার মনে হচ্ছে। আপনি এখানে না জুজুর ভয় না, আমি চাচ্ছি কথা বলতে, কিন্তু আমার সময় তো নাই। সময় বলতে আমি 3 ঘন্টা আলোচনা করলে তো আর আপনি তাহলে দায়িত্ব নিয়ে আপনার রেইজ করা উচিত ছিল না। আমরা একটা ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ডে বাস করি, উই ডোন্ট লিভ ইন অ্যান আইল্যান্ড। প্রত্যেক দেশকে ইনফ্লুয়েন্স করে। আজকে আমেরিকায় একজন যে টি শার্ট পরে, সেই টি শার্ট আপনার সেলাই হয় বাংলাদেশের একটা নারীর হাতে। সো আমরা উই আর অল ইন্টারডিপেন্ডেন্ট, কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ারে ইন্টারভেনশন করা ইজ সামথিং এলস। তো আমরা উই অ্যাফেক্ট ইচ আদার, নো ডাউট অ্যাবাউট ইট। আমরা চায়নার সাথে, জাপানের সাথে, সব দেশের সঙ্গে সব দেশের আমাদের ইন্টারডিপেন্ডেন্সি আছে, and this interdependency is healthy and it should be there, right? But আপনার internal affair এ interference করা, that is very serious, that is absolutely এটা হতেই পারে না এবং হওয়া সম্ভব না। আমরা জানি এখানে ISI বলেন কি, র বলেন কি, CIA বলেন, বিভিন্ন সিক্রেট সার্ভিস এজেন্সির ইন্টারেস্ট থাকতে পারে, কিন্তু আমরা যারা এই দেশের নাগরিক, আমরা হচ্ছে মালিক পক্ষ। আমি বারেবার বলছি আপনার প্রোগ্রামের মাধ্যমে, সবাই যারা দেখছে, আমরা মালিক পক্ষ।
আমাদেরকে জেগে দাঁড়াতে হবে এবং আমাদের সম্পর্ক হবে আমাদের প্রত্যেকটা বন্ধুর সাথে অ্যাজ কো ইকুয়াল, নাথিং মোর নাথিং লেস, এবং মর্যাদা সম্পন্ন। এবং এখানে আরেকটা আপনি দেখবেন যে আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় শরণার্থী হয়েছিল ৭১-এ, এবং সবচেয়ে বড় এবং মোস্ট সাকসেসফুল রিপ্যাট্রিয়েশন হয়েছিল ৭২-এ। সো এবং ইন্ডিয়ান আর্মি হ্যাড গন ব্যাক ইমিডিয়েটলি। যেখানেই আপনার এরকম যে সাহায্যের হাত বেরিয়ে যারা এসেছিল অন্যান্য দেশের উদাহরণ এখনো আমরা যদি দেখি, যে আর্মি সাহায্য করতে আসে সে কিন্তু চলে যায় না। And that was possible because of the efficient leadership of Bangladesh that we had at that time. সো এখানে কখনোই আমরা কিন্তু মাথা নত করি না, মাথা পাচ্ছি না। এবং আমি আবারও ইনভাইট করব আমাদের এই ছোট মনের চিন্তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে চোখে চোখ রেখে as co-equal we must assert ourselves, এবং আমাদের মালিক পক্ষকে এটা করতে হবে। আমাদের জিডিপি আল্লাহ করে মাশাআল্লাহ আমরা এখন পাকিস্তান থেকে এগিয়ে আছি, আমরা ইন্ডিয়া থেকে এগিয়ে যাচ্ছি। এবং এই জিডিপি নিয়েও আমার অনেক প্রশ্ন আছে আপনার কাছে। আসলে প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করার খুব সুযোগ ছিল, ইচ্ছা ছিল, কিন্তু সত্যিকার অর্থেই সময় আমরা অনেক সময় নিয়ে কথা বলতে পারি, কিন্তু মানুষ আসলে অনেক। সেখানে আমরা জানি এখানে সিআইএ এর ইন্টারেস্ট কি ছিল ৭১-এ, বিকজ আপনার কথা শোনা যাচ্ছে না ব্যারিস্টার তানিয়া আমির, আপনি মিউট হয়ে গেছেন। আপনাকে দেখা যাচ্ছে না, আপনি মিউট হয়ে গেছেন। হ্যাঁ মিউট, আপনাকে আনমিউট করতে হবে, ওখানে আনমিউট করতে হবে। জি হ্যাঁ এখন শোনা যাচ্ছে। জি বলছিলেন, শেষের কথা শুনিনি, এখনও শোনা যাচ্ছে না, সামথিং রং। হ্যাঁ এখন বলুন, এখন শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। জি হ্যাঁ এখন বলুন। জি 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 আপনার হয়তো কোনো ফোন আসছিল, এই কারণে মিউট হয়ে গেছে আপনার ওখানে। জি একটা ফোন আসছিল, আমি এটা অফ দিয়ে দিলাম। আমি যেটা হ্যাঁ বলতে চাইবো যে আমাদের এই হিরো মানসিকতা বা ইনফিরিয়রিটি কমপ্লেক্স থেকে বেরিয়ে আসতে হবে। উই মাস্ট নট হ্যাভ দিস ইনফিরিয়রিটি কমপ্লেক্স। আমাদের ইয়াং জেনারেশন যখন আপনারা যখন বাইরে এসেছেন, আপনারা কি আপনার ইন্ডিয়ান বা পাকিস্তানি বা সাউথ এশিয়ান যারা ক্যানাডা থাকছে তাদের থেকে আপনি কোনো অংশে কম নাকি? So why we should have this inferiority complex? বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে ইন দ্য সোশ্যাল ইন্ডিকেটর, শুধু জিডিপি তে আমরা এগিয়ে নাই, আমাদের সোশ্যাল ইন্ডিকেটরে আমরা মহারাষ্ট্রে এগিয়ে আছি। উই আর নো লেস দেন এনিওয়ান এলস। আমি বলছি না আমাদেরকে খুব বেশি আমিত্ব বা ইগো থাকতে হবে। উইথ হিউমিলিটি উই মাস্ট বি, উই মাস্ট সি আওরসেলভস এজ কো-ইকুয়াল, এবং আমরা পারি, আমরা ঘুরে দাঁড়াতে জানি। আমরা তলাবিহীন ঝুড়ির থেকে আজকে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, এই গর্ববোধটা আমাদের থাকতে হবে। তো এখানে আমাদের ছেলেমেয়েরা যখন বাইরে আসছে তারা কি কোনো অংশে আমি এই বর্তমান জিডিপির বৃদ্ধির ব্যাপারটা আমার কাছে একটু মানে একটু অন্যরকমভাবে আমি তুলে ধরতে চাইছি, যদিও এটা কথা বললে অনেক সময় লেগে যাবে। যদি এটা হয়ে থাকে, বর্তমান যে রেমিটেন্স অস্বাভাবিকভাবে বৃদ্ধিটাকে যোগ করে যদি জিডিপিটাকে মাথাপিছু আয়টাকে যদি আমরা ধরে নেই যে ইন্ডিয়ার থেকে আমরা বেশি, তাহলে এটার ভবিষ্যৎ কিন্তু তেমন ভালো হবে না। কারণ হলো আপনি রিয়ালিটি আপনি জানেন ব্যারিস্টার তানিয়া আমির কেন বেড়েছে, কি হবে ভবিষ্যতে আপনি ভালো করে জানেন। আপনি শুধু একটা পলিটিক্যাল স্ট্যান্স নিয়ে বা আপনি একটা সো কল্ড রাজনীতিবিদদের মতো এটা বোঝাতে চাচ্ছেন, বাট আমি জানি আপনি ভালো করেই বুঝেন। সো উই শুড সি ইনটু দ্য রিয়ালিটি। আমি এতটুকু বোঝাতে চাই, আমি ভেরি মাচ প্র্যাকটিক্যাল। আপনি আমাকে কিন্তু একটা অ্যালিগেশন করলেন, আমি কিন্তু আপনার অতিথি আজকে। হ্যাঁ, আমি রাজনীতিবিদদের বুঝতে যাচ্ছি, এটা বোধহয় আপনার বলাটা ঠিক না। আমি জানি আপনি রাজনীতিবিদ না বলছি, বুঝাতে চাচ্ছেন সামটাইম হ্যাপেন্স। না, আমি আমাকে যদি কথা এটা হয় কি, আপনার প্রোগ্রামে আমি এসেছি ঠিকই, কিন্তু ইট ডাজন্ট মিন আমাকে আপনি লেবেল দিবেন আমার কপালে, ঠিক আছে? আমি বলছি হয়ে যাচ্ছে, রাজনীতিবিদ না মাঝে মধ্যে ডেফিনেটলি। সেটা লেট মি ডিসাইড। আমি কিন্তু ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট, আই এম ফিয়ার্সলি ইন্ডিপেন্ডেন্ট। সো আমার দ্য এয়ার অ্যারাউন্ড মি, what I breathe, who I engage with, এবং কেউ আমাকে লেবেল দেবে কি দেবে না, I have not authorized you on that. আমি যেদিন রাজনীতি করব, যদি করি, আমি রাজনীতি করলে আমি রাজনীতির মতো আমার রাজনীতি নিয়ে আমি কথা বলবো। আপনার ব্যক্তিগত কথা জানাই হলো না, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? হ্যাঁ, আমি যে কথাটা বলছি সেটা আমি কিন্তু একটা নাগরিক হিসেবে বলছি, ঠিক আছে? সো এবং সেটা আপনার সাথে আমার দ্বিমত থাকতে পারে, একমত থাকতে পারে, সেগুলো প্রাসঙ্গিক না। বাট আই ডোন্ট থিঙ্ক আই শুড লেবেল ইউ and you should not label me. Okay, so whoever we are whatever we are. And এটা এই যে জাজমেন্টাল হয়ে যে আমরা,
এই জাজমেন্টাল হওয়াটা ঠিক না, এক্সেপ্ট পিপল ফর হু দে আর, হোয়াট দে আর। এবং Do you সবাইকে যে believe একটা that? Do you ক্ষোভে believe that বা ছকে really, really যে জিডিপির কথা বলা হচ্ছে, আপনি যেটা জিডিপির কথা বললেন, does it help to our progress, the like to our develop future Bangladesh? And do আপনার you believe আপনার that is it the real? আপনার যেটা প্রশ্ন, এই জিডিপির ফিগার আমার না, এটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, না সেটা ঠিক আইএমএফ আছে, I আপনি আবার definitely agree ইন্টারাপ্ট with that. করবেন, শেষ করি। আপনি 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 বিলিভের কথা বলছেন, এখানে কিন্তু এটা ফেইথ না যে আমাকে বিশ্বাস করতে হবে। দিস ইজ এন ইনফরমেশন, ইটস নট দ্য কোয়েশ্চন অফ বিলিভিং এন্ড নট বিলিভিং। এই যে আপনারা চলে যান এটা এ না বি, না জিডিপির ব্যাপারে অনেক বিতর্ক আছে, আপনি নিজেও জানেন। আমি জিডিপির কি শেষ ব্যাপারে করি? ভারতে বলেন, সব দেশে অনেক এটা আপনি নির্ণয়ের বলছেন ক্ষেত্রে অনেক বিতর্ক আছে। জি কথার উপর কথা বলতে হবে না, এখানে বিলিভের তো প্রশ্ন আসে না, এটা বিলিফের বিষয় না, ইটস এন ইনফরমেশন from an organization known as IMF. It is their prediction, right? So this is not something, এটা আমার মন গড়া কথা না, বা বাংলাদেশের বা ইন্ডিয়ার বা পাকিস্তানের বা কোনো, এটা একটা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তাদের একটা রিপোর্টে এই কথাটা এসেছে। Your second part of the question I think is more relevant because আমরা যখন এই আলাপ আলোচনা করব এবং সাংবাদিক লেভেলে বা আমাদের এই লেভেলে, it is very important we create the space যেখানে we can engage without casting aspersion to each other so that we can have proper engagement. এবং বাংলাদেশে এই কালচারটা, এই যে আমি বলছি টক শোতে কেন আসি না, খালি কাদা ছোড়াছুড়ি, বাট কনস্ট্রাকটিভ কোনো আলোচনা হয় না। So এখানে I want to be part of the solution, not part of the problem. So যে জিনিসটা আপনি বললেন যে রেমিটেন্সের বিষয়, yes, I think this is a important factor. You have raised a very important point. এবং রেমিটেন্স আমাদের কতটুকু আসবে না, this is a very important. আমাদেরকে, আমার মনে হয় যে দুটো সেক্টরে বাংলাদেশ could do very well. গার্মেন্টস এর উপর আমাদের এত নির্ভর করাটা ঠিক হবে না। একটা হচ্ছে যে এগ্রিকালচার, এবং এখানে অর্গানিক ফার্মিং, অর্গানিক এগ্রিকালচার, বাংলাদেশের এখানে আমাদের না তিনটা আমি ফসল ব্যস্ত, আমি সরি, আপনি যেটা বলছেন, আপনি যেটা সমাধান দিতে চাচ্ছেন সেটার কথা বলছি না, আমি বলছি আপনি যে দাবিটা করলেন বর্তমান জিডিপি একদম ইন্ডিয়াকে ছাড়িয়ে গেছে, এইটার কারণটা যেটা হয়েছে প্র্যাকটিক্যাল, আমরা যদি প্র্যাকটিক্যাল ইয়াটাকে আবার তুলে ধরি তাহলে আবার কি আপনি দাঁড়াচ্ছে? যদি আমি শুধুমাত্র কোনো কথা একটা বলি, রেমিটেন্সের বিশাল প্রবাহ, হ্যাঁ মানে IMF আইএমএফ এর কথাই বলছি। আপনি যখন কথাগুলো বলবেন প্লিজ বি কারেক্ট অ্যাবাউট ইট, ফ্যাকচুয়ালি কারেক্ট থাকেন। আমি কিছু ওকে, দাবি ফ্যাকচুয়ালি করছি আই এম টকিং, ক্যান আই টেল ইউ, আপনি বলছেন না মানে আপনি তুলে ধরেছেন এখন আইএমএফ এর কথা বলেছেন। কি জানেন, আপনাদের শব্দচয়ন সবে আন্দোলনের দাবি, এর বাইরে আমাদের কোনো আর হ্যাঁ, চিন্তা ভাবনা থাকে। আমি আন্দোলনের দাবি করছি না, আমি আমি প্র্যাকটিক্যালটাকে, রিয়ালিটিটাকে, ফ্যাকচুয়ালটাকে আমি তুলে ধরতে চাচ্ছি। আপনি যেটা বলেছেন ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট, বাট হোয়াট ইজ দ্য রিয়ালিটি সেটা নিয়ে বলতে চাচ্ছি যে যদি আমরা ডিপলি চিন্তা করি যে হোয়াই হ্যাজ বিকাম ভেরি বিগ গ্রোথ অফ জিডিপি, এটার কি কারণে হয়েছে এবং এটার ভবিষ্যৎ কি সেটা যদি বলতে যান তাহলে আপনি খেল হারিয়ে ফেলবেন আমি জানি, এবং রিয়ালিটি যদি বলতে যান তাহলে what gonna be happen within very near future. সাগর, আপনাকে আবার পজ করি, আপনি একটা ভবিষ্যৎবাণী করলেন আমাকে নিয়ে, আমি খেই হারিয়ে ফেলবো। না সত্যিকার অর্থে যদি আপনি বলতে যান, মানে আপনার যে খেল হারিয়ে ফেলার মানে এটা হলো যদি আপনি নিয়ার ফিউচারলি বলেন যে আগামী 2 বছর পর বা 1 বছর পর হোয়াট গানা বি হ্যাপেন উইথ দিস জিডিপি গ্রোথ। সব জানতাম, তাহলে আমাকে প্রশ্ন করেন না, সিন্স আপনি মনে করেন আমি খেই হারিয়ে ফেলবো, আমাদের কোনো দক্ষতা নেই, আপনি সব জানেন, প্লিজ ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেনস, ওকে? বিকজ আমি আপনাকে একটু আগে রিকোয়েস্ট করলাম যে একটা ডিবেট বা আলোচনা করার জন্য লেট আস হ্যাভ আ স্পেস, এখানে একজন আরেকজনকে যাতে আমরা অ্যাসপারশন না করি, ওকে? সো আমি যদি খেই হারিয়ে ফেলবো, আপনি জানেন, আপনি তো সব জানেন, দেন প্লিজ ডোন্ট আস্ক মি দিস কোয়েশ্চেন, ওকে? আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে। না, আপনি করবেন, আপনি এই যে আপনি সবরীতিক অবস্থান নিচ্ছেন কেন? আপনি জানতে চাচ্ছেন এবং আপনি বলেও ফেললেন আমি খেয়ে হারিয়ে ফেলবো, তো কেন আপনি জানতে চাইবেন? আমি মনে করছি হারিয়ে ফেলবো, আপনি বলুন, আমি বিশ্বাস করি যে আপনি ঠিক, আমি ভুল হতে পারি। আপনি তো দুটো অবস্থান নিতে পারেন না সাগর। আপনি যদি মনে করেন আমার বিদ্যা বুদ্ধি দক্ষতা নিয়ে আমি খেই হারিয়ে ফেলবো এবং একই সঙ্গে আপনি আমার থেকে জানতে চাচ্ছেন, না আমি ওইটা বলছি না, যে প্লিজ ডোন্ট টেক ইট লাইক দ্যাট ওয়ে। খেল হারিয়ে ফেলা মানে হলো যে আপনি রিয়ালিটিটা বলতে গেলে আপনি মানে
এ, আমি ক্যালকুলেশনে আপনার ইয়ে হবে না, কারণ আমি যদি জানি যে বর্তমান গ্রোথটা কেন আর ভবিষ্যতে এটা কেন অনেক কমে যাবে, এই বিষয়টা। আপনারা কাদার ভিতরে আরো বেশি ঢুকিয়ে ফেলছেন। আমি রিয়েলিটি জানি না, পারবো না, তো আপনি আমাকে প্রশ্ন করছেন কেন? আপনি কাদার আমি ভিতরে আপনার জানি যে আপনি রিয়ালিটি নিয়ে বলতে চান, do বলতে। that। আমি জি। রিয়েলিটি জানি না, আমি রিয়েলিটি অ্যাকর্ডিং টু আমি রিয়েলিটি পারবো না, বলতে পারবো না, তো why you even asking me this question? either তাহলে আপনি আমার উপরে আপনাকে আমার অতিথি হিসেবে আমাকে নিয়ে এসেছেন, either আপনার আমার সম্পর্কে ধারণা খুব নিম্ন, অথবা আপনি আমাকে ট্রিক করছেন যে আমি জানি না বলে আপনি আমাকে প্রশ্ন করছেন। whichever way, এটা তো খুব অ্যাপ্রোপ্রিয়েট না। আমি তো আপনাকে সেই ওকে, জন্যই প্রথমে তো invite আমি করলাম। আমি কি আপনাকে আমি জিজ্ঞাসা আপনাকে করতে পারি যে এই বললাম এই এই ফ্লোটা কি please থাকবে কিনা? do not do this kind of aspersion। আপনাদের টক শো কালচারটা আমরাই শুরু করেছিলাম কেয়ারটেকারের আমলে 21 রাত নিয়ে, বাট এখন এটা যেই লেভেলে চলে গেছে না, ইটস জাস্ট ওয়েস্ট অফ টাইম, এবং খালি সাউন্ড বাইটের কথা বলা। ইটস গঠনমূলক কোনো কাজে আপনারা মানে কেউ মনে হয় নট ইন্টারেস্টেড। আচ্ছা, কি বলতে আমি আমি যেটা বলতে চাচ্ছি, আপনি যেটা আপনার কথাই আমি ধরে নিলাম। তা এই ফ্লোটা যেটা আপনি তুলে ধরলেন আইএমএফ এর, সাইটিং আইএমএফ, সো আগামী বছর কি মনে করেন এই ফ্লোটা থাকবে, বা দেখেন এটা কেন এই ফ্লোটা হলো, এটাই জানতে চাচ্ছি। দেখেন সাগর, আহ, এটা আগামী বছর থাকবে কি আগামী 20 বছর থাকবে, why don't you do the research? if there's some research paper, ওইটার রেফারেন্স দিয়ে আমি কথা বলতে প্রস্তুত। বাট আমি জানি, আমি যেটা আমার এই যে সবাই যে সব জানতা, সবাই যে প্রেডিকশন করে, সবার কাছে ক্রিস্টাল বল থাকে বা পড়া পানি থাকে, সবাই প্রেডিকশন করে, আই এম নট দ্যাট সর্ট অফ আ পারসন সাগর। আমি যে কথাগুলোই বলবো, ইট ইজ অলওয়েজ বেসড অন some document, some না, আইএমএফ তো reference. প্রেডিকশন করে, জি। Okay, so they make a prediction based on their information that they have. একটা curve থাকে। আমরা যখন পড়াশোনা করেছি, একটা যখন কার্ভ থাকে, কার্ভে যখন ফ্লো থাকে, তখন যদি উঠতে হয় এটা উপরে যাবে, আর যদি নিচে থাকে নিচে থাকবে, এটা রিভার্সটা হয় না। দিস ইজ এডুকেটেড গ্যাস, ইয়েস, উই কল ইট এডুকেটেড গ্যাস। এবং যখন ওপিনিয়ন আমরা দেই, ইট ইজ আ লার্নেড ওপিনিয়ন। জাস্ট মন গড়া কি ফিল করছি, এটা নিয়ে তো আমি তো ভাবে কথা বলি না সাধারণত, ঠিক আছে? সো এটা যারা ইকোনমিস্ট আছে, আমি ইন্ডিয়ারও কতগুলো দেখলাম, দে আর অ্যাবসলিউটলি ভেরি কিউরিয়াস যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এবং এটা বোধহয় একদিনে হয় নাই। গত 5 বছর থেকেই আমাদের যে আন্ডারলাইন ফ্যাক্টর গুলো ছিল, আই থিঙ্ক বাংলাদেশ হ্যাজ টেকেন সাম গুড পলিসিস, যার কারণে এটা হয়েছে। আমাদের যদি করাপশনটা না থাকতো, আমাদের যদি দলীয়করণ আরো কম হতো, তাহলে হয়তো আমাদের গ্রোথ আরো ভালো হতো। কিন্তু ভালো হয় না যেটা বলবো না। এবং আমি নিজেকে যেটা বারে বলছি, আমরা একটা গর্ব করার মতো আমাদের জাতি, আমাদের গর্বগুলো আমরা নিজেরা কেন নিজেদের গর্ব কেড়ে নেই, সেটা তো আমি বুঝি না। 71 একটা গর্বের জায়গা। আমরা যে সোশ্যাল ইন্ডিকেটর, ইকোনমিক ইন্ডিকেটরে রিজনালি ভালো করছি, এটা একটা গর্বের কথা। এর মানে এই না যে এটাই আমাদের সবচেয়ে ভালো। আমাদের যদি করাপশন না থাকতো, আমাদের ভালো আরো অনেক হতো, আমরা আরো এগিয়ে যেতে পারতাম। স্কাই ইজ দ্য লিমিট। সো সেইভাবে আমি মনে করি টু গো ফরওয়ার্ড লাইক দ্যাট। আমি জাস্ট নেগেটিভ, সবকিছু নেগেটিভ আর এই এই আপনার দোষারোপ করা and just to make sound bites, I find this not very tasteful. যার কারণে হয়তো আপনার প্রথম প্রশ্ন যেটা করেছিলেন যে আমি হয়তো টক শোতে কম আসছি কেন, দিস ইজ ওয়ান অফ দ্য রিজন। ইটস নট দ্যাট আমি চুপ আছি, আমি আমার কাজের মাধ্যমে কিন্তু করে যাচ্ছি। আমার কর্ম বলবে আমি কি করছি না করছি। বাট এই ধরনের সাউন্ড বাইটে জাস্ট আই ডু ফাইন্ড ইটস আ ওয়েস্ট অফ টাইম। আমরা জানি আপনি সবসময় কথা বলেছেন, আমরা জানি আপনি সবসময় কথা বলেছেন, কথা বলে যাবেন। কাজও আপনাকে করেছি, সবসময় আমার কথা বলতে কর্মসূচি না কাজ দেখলেই আমাদের হয়েছে। প্রশ্নগুলি আসে, দ্যাটস ইট। প্রশ্নগুলি তো আমরা আপনি কি জানি না বলে আপনার কাছ থেকে জানতে চাইবো, এটাই স্বাভাবিক। এ কারণে আপনাদেরকে ডাকবো। মানুষ শুনবে আপনাদের কথা, কেন শুনতে চাইবে মানুষ? মানুষ যদি সবই জানতো তাহলে তো আপনার কথা শুনতো না। আপনি জানেন বলে মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে, মানুষের জিজ্ঞাসাতে ভুল হবে, আপনি সেটাকে সঠিকভাবে ধরিয়ে দিবেন। মানুষ বলবে আমি এটা করছি, আপনি বলবেন যে না এটা আপনি ভুল করছেন, তাহলে ঠিক কোনটা করছি সেটাই আপনি বলবেন, ঠিক কোনটা করা উচিত সেটাই আপনি বলবেন। যে কারণে আপনি ব্যারিস্টার তানিয়া আমির, আমরা বিশ্বাস করি আপনাকে, আমরা পছন্দ করি আপনাকে, আপনার এই প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকুক, এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আমি আর ইয়ে করতে চাই। তবে সাগর, আপনি
সাগর, at the end I really enjoyed your show. এটা অনেক প্রাণবন্ত শো হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে আমার ছোট ভাইয়ের সাথে আমি আড্ডা দিলাম, গল্প করলাম। সো না, ইট শুড বি লাইক দ্যাট। আপনারা যদি সামনেও বসে থাকতেন এবং হয়তো আপনাকে ইন অর্ডার টু আপনার যাতে এই প্রোগ্রামটা আরো সামনে যায়, দূরে যেতে চাই, সো দিস ইজ হোয়াট আই এম সেইং, যখন প্রশ্নগুলো করবেন হ্যাভ দ্য বেনিফিট যে কেউ হয়তো সেটা একটা রেসপন্স দিতে পারবে। কিন্তু আপনি যদি প্রথমেই মনে করেন এটা তারা রিয়েলিটি জানে না বা তারা খেয়ে হারিয়ে ফেলবে, দেন ডোন্ট আস্ক দেম দোজ কোয়েশ্চেনস। বাট ইন এনি ইভেন্ট আমাদের যে এনগেজমেন্টটা হয়েছে, ইট ইজ ভেরি নাইস, ওয়ান্ডারফুল। এবং আমি আবারও শেষ করতে চাই, আপনি এবং আপনার জেনারেশনে যারা ইয়াং মেন আর অ্যাক্রস বাংলাদেশ, যারা সচেতন পুরুষ, তারা এগিয়ে আসবেন। তারা এগিয়ে এসে আপনাদের গলাটা আরো জোরদার করে বলবেন যারা রেপ করছে তারা পুরুষ জাতির কলঙ্ক বাংলাদেশে। এটা আপনারা বললে এটা অনেক বেশি পাওয়ারফুল আমার মনে হয় শোনা যাবে। সো আমরা তো বলেই এসছি, আমরা তো অনেকদিন থেকেই বলছি, বাট ইট ইজ হাই টাইম দ্য সচেতন যারা, আপনাদের মধ্যে যারা সচেতন শিক্ষিত আছেন, ইউ শুড কাম ফরওয়ার্ড। এবং যদি একসঙ্গে কাজ করতে চান, খালি কথা না বলে যদি কাজ করতে চান, যদি আপনি সিলেটের বা নোয়াখালীর ওই এলাকাতে এক্স্যাক্টলি কি হচ্ছে, আপনার যারা বন্ধুরা আছে, অন্য সাংবাদিকরা আছে, বা আপনার যারা দর্শকরা আছে, যারা সুশীল সমাজে যারা আছে, তাদের সাথে যদি আমাকে লিঙ্ক করতে চান এবং যদি মনিটর করতে হয় যে মামলাগুলো ঠিক মতো হচ্ছে কি হচ্ছে না, বাধা যারা তৈরি করছে তারা আগাছা, সেই আগাছাতে আমাকে পরিষ্কার করতে হবে, তাদেরকে সরিয়ে দিতে হবে। আমার এখানে অধিকারটা নিশ্চিত, অধিকারে যারা বাধা দিবে তারা হচ্ছে আমাদের দেশের আগাছা। এই আগাছা পরিষ্কার করার দায়িত্ব আমরা মালিক পক্ষ, আমাদের বাগান আমাদের সুন্দর করে রাখতে হবে এবং আগাছা পরিষ্কার করবো আমরা। এবং সেই ইন দ্যাট স্পিরিট I want to extend my solidarity to you and to all our দর্শক শ্রোতা যারা আছেন, যে শুধু কথা না, শুধু সাউন্ড বাইট না, চলেন আমরা একসঙ্গে কাজও করি। এবং সেই কাজ করতে হলে সেজন্য হয়তো আমার কথা আজকাল কম শুনেন, বিকজ এখন টু মাচ কথা। যদি কাজ করতে চান, ওই এলাকাতে কি হচ্ছে ডে টু ডে রিপোর্ট, লেট আস হ্যাভ আ ডে টু ডে রিপোর্ট। এবং ওখানে আপনার ইউনিয়ন পরিষদে কারা আছেন তাদেরকে সম্পৃক্ত করেন, কোন সেলগুলা কারা আছে, কে বাধা দেবে, কোন আগাছা আছে, আসুন তো আমরা দেখবো। আমি থাকবো আপনার পাশে, আপনি থাকবেন আমার পাশে, আমরা থাকবো ভিকটিমের পাশে, আমাদের দর্শক শ্রোতা থাকতে সবাই আমরা এক কাতারে দাঁড়াবো। সো আমরা তাদেরকে খুব প্রভাবশালীও বলবো না, আমরা তাদেরকে বলবো আগাছা। কারণ আমার যে অধিকার, এটা হচ্ছে গ্যারান্টিড অধিকার, মৌলিক অধিকার। এই অধিকার নিতে লাগবে না, অধিকারগুলো দেয়া আছে, যারা বাধা দিচ্ছে তারা আগাছা। অধিকার আমাকে নিশ্চিত করতে হবে, অধিকার ছিনিয়ে নিতে হবে না, অধিকার অলরেডি দেয়া হয়েছে। অধিকারটাকে এটা বাস্তবায়ন করতে যারা বাধা দিচ্ছে, লেটস আইডেন্টিফাই দেম এবং তাদের মুখোশ আমরা উন্মোচন করি, তাদেরকে আমরা নেমিং এন্ড শেমিং করি। তো আমার ইনভিটেশন আপনাদের কাছ থেকে, যেহেতু আপনারা দাবি নিয়ে বলছেন যে আমার কণ্ঠস্বর কেন শুনছেন না বা আমার কথা কেন শুনছেন না, আমি একই ভাবে দাবি নিয়ে আপনার কাছে এবং আপনার দর্শকদের মাধ্যমে আমি দাবি নিয়ে বলতে চাই, আমি শুধু আমার কণ্ঠস্বর কথা বলতে প্রস্তুত না, আমি কাজ করতে প্রস্তুত আপনাদের সাথে। আমার সঙ্গে কাজ করবেন? যদি কাজ করতে চান আসুন আমরা একসঙ্গে কাজ করি এবং গঠনমূলক কাজ। এবং আমি মানতে রাজি না যে আমরা হচ্ছে সকল ক্ষমতার মালিক, যে আমাদের মালিকের উপরে আবার কোনো মালিক আছে। আমি সেটা মানতে রাজি না, না, না। এবং সেই মাইন্ডসেট আমার থাকবে না। ধন্যবাদ আপনাকে। আমরা হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার মালিক, আমাদের উপরে কোনো আর মালিক নাই। এবং যদি মালিক থাকে বা কেউ যদি পায়তারা করে, তারা হচ্ছে আমাদের আগাছা, আমরা আগাছা পরিষ্কার করব। আপনি যেমন বিদেশে আছেন, আমিও বিদেশে এখন অবস্থান করছি, বিদেশিদের সঙ্গে যখন আমরা কথা বলি কখনো তো মাথা নিচু করে কথা বলি না, সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে কথা বলি না, আমরা জাতি চলি, মাথা উঁচু করে চলি, গর্ব করে চলি। এবং সেটা আমাদেরকে শিখতে হবে প্রথমে। এত আমাদের রেখে ঠেকে নতজানু হয়ে কেন চলবো? প্রথমে হচ্ছে আমাদের মেরুদণ্ড সোজা করতে হবে। জাতি হিসেবে আমরা ব্যক্তিগত লেভেলে মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। তার মানে যে এই না যে আমাদের খুব আমিত্ব বেড়ে যাবে বা আহামরি কিছু করব। নো, উইথ হিউমিলিটি।
as co-equal with love and respect to everyone else. সবার প্রতি সহমর্মিতা, সবার প্রতি রেসপেক্ট রেখেই। কিন্তু আমার মেরুদণ্ড সোজা, যেমন আপনার মেরুদণ্ড সোজা, আমাদের সকলের মেরুদণ্ড সোজা করতে হবে। এবং we must have that confidence. That self confidence is so important. যদি বিশ্বাস বলেন, অন্য কোনো কিছু বিশ্বাসের জায়গা না। বিশ্বাসটা হচ্ছে নিজের কাছে প্রথমে। যে কথাগুলো বলেছি ওগুলো তথ্যভিত্তিক কথা, বিশ্বাসের প্রেক্ষিত থেকে কথা না। কিন্তু বিশ্বাসটা নিজের কাছে প্রথমে রাখতে হবে, নিজের উপরে বিশ্বাস রাখতে হবে যে I am equal to anyone else. আমি কারো থেকে কম না, আমরাও পারি, আমরাও ঘুরে দাঁড়াতে পারি। এন্ড প্রত্যেকটা আপনার আজকে এই মহামারী পৃথিবীতে চলছে, এবং আমি শেষ কথা এটাই বলতে চাই, আমি একাত্ম ঘোষণা করছি সকলের সাথে, আমি জানি প্রত্যেকের জীবনে একটা চ্যালেঞ্জ যাচ্ছে, নানা ভিত্তিক নানামুখী চ্যালেঞ্জ যাচ্ছে। Let us have self-confidence and let us pray for each other and let us be united. We shall overcome. এবং ইতিহাস ওই জন্যই আছে, আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা, আমাদের মারা, চাচিরা, খালারা, বাবারা, চাচারা, কাকারা, নানা নানি, দাদা দাদিরা, তারা চ্যালেঞ্জ ফেস করে তাদের জীবনে, করেছে। আমরা তো তাদেরই সন্তান। They have overcome. Why we cannot overcome? এবং এই সেলফ কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখনো কখনো কাউকে অ্যালাউ করবেন না আপনাকে খাটো করা। আমি একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, একটা স্বাধীন রাষ্ট্র আমরা নিজেদেরকে নিজেরা উপহার দিয়েছি। আমরা কেন আমার রাষ্ট্রকে খাটো করে দেখব? আমরা কেন চিন্তা করবো যে অন্য রাষ্ট্র আমাকে চালাবে? আর কেউ যদি এরকম মির্জাফরের কাজ করে, তারা হচ্ছে আমাদের আগাছা, তারা প্রভাবশালী কেউ না। সবচেয়ে প্রভাবশালী আমরা এদেশের মানুষ, কারণ সকল ক্ষমতার মালিক হচ্ছে আমাদের। আর আমরা যদি ইউনাইটেড থাকি, এটা সোনার বাংলাদেশ তো হবেই হবে, কেউ আমাদেরকে থামাতে পারবে না। এবং এই একটা চ্যালেঞ্জিং সময়ে কবে কার সাথে ফিজিক্যালি সাক্ষাৎ হবে আমি জানি না। সাগর, আপনার সঙ্গে হয়তো কোনো এক সময় শীঘ্রই হয়তো আমাদের ভার্চুয়ালি না, অ্যাকচুয়ালি হয়তো সাক্ষাৎ হবে। আই লুক ফরওয়ার্ড টু দ্যাট ডে। এবং আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার উইথ অল অফ ইউ। এবং শুধু কথা না, শুধু কাদা ছুঁয়ে না, বিকজ আই নো ইন ইউর হার্ট ইউর আ পেট্রিয়ট। আপনি দেশ ভালোবাসেন, আই নো দ্যাট। আপনার সঙ্গে আমি প্রোগ্রামের আগেও কথা বলেছি। ওকে, সো আই নো দিস ইজ দ্য ট্রুথ উইথ মোস্ট অফ দ্য পিপল হু আর লিসনিং টু আস। সো আমরা ছুটকা ইস্যু নিয়ে কেন আমরা নিজেদের ভিতরে বিভাজন করব? কেন একটা এত সুন্দর দেশ, যেটা এত সুন্দর আমাদের, হ্যাঁ, আমাদের প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আমাদের সংবিধান, এগুলোকে কেন আমরা নষ্ট করবো? উই ডোন্ট ওয়ান্ট টু থ্রো দ্য বেবি আউট উইথ দ্য বাথ ওয়াটার। একটা বাচ্চাকে যখন আমরা গামলায়, ছোট বাচ্চা থেকে বেবি থাকে তখন গামলায় গোসল করাই, নোংরা পানিটা ফেলে দেই, আমি তো শিশুটাকে ফেলে দেবো না। এটা অনেক প্রেশাস, ভেরি ভ্যালুয়েবল, most beautiful. So we must hold on to the beauty, the grace and the balance. সবকিছুর একটা চেক এন্ড ব্যালেন্স আছে। Let us maintain this check and balance. আমরা এমন কিছু করতে চাই না where we want to destroy our country. আর বাইরের রাষ্ট্র, বাইরের ভিনদেশি প্রভাব, ভিনদেশি রাষ্ট্র একটা তো আছে যেটা খুব ন্যাচারাল, যে আন্তর্জাতিক আদান প্রদান হবে, আমাদের যাওয়া আসা হবে, আমাদের একে অপরকে আমরা জানবো, বিদেশি খানা, আমাদের খানা যেমন, আমাদের সংস্কৃতি যেমন আমরা এক্সপোর্ট করব, নেব, এগুলো তো খুব হেলদি জিনিস। কিন্তু আমাদের ইন্টারনাল অ্যাফেয়ারে কেউ যদি নাক গলাতে থাকে, যেটা শুভ নয়, এরকম অশুভ যদি কোনো ইনফ্লুয়েন্স আসে, সেটা আমরা মোটেও অ্যালাউ করবো না। আমাদেরকে বুঝতে হবে আমার দেশের স্বার্থ, আমাদের দেশের স্বার্থে আমাদের নিজেদের ভিতরে কখনো বিভাজন থাকবে না। এবং সেই জায়গাটায় with foreign policy we have to be absolutely united. What is in the best interest of Bangladesh, that should be the foreign policy. এবং you're right and I'm grateful you have pointed this out, কারণ আমাদের ফরেন পলিসি কিন্তু ওইভাবে after 71 আমাদের কোনো রিসার্চ বা আমাদের কোনো পেপার হয়নি about the foreign policy. আমাদের অন্যান্য দেশে, যেমন যে দেশে আমি আছি, এদের আগামী 20 বছর, 30 বছর, 50 বছরের প্ল্যান আছে।
আমাদের কিন্তু সেটা দেশের স্বার্থ নিয়ে এরকম কোনো প্ল্যান নাই। এবং সেখানে আমি বলছিলাম যে সবার সম্পৃক্ততা, অল দ্য স্টেক হোল্ডার্স, কারণ আমি সবচেয়ে সুন্দর প্ল্যান আমার মনে মনে থাকলে হলো না। অল দ্য স্টেক হোল্ডারকে যখন আমি ইনক্লুড করে যে প্ল্যান বানাবো, সেটা যদি সবচেয়ে ভালো প্ল্যানও না হয়, বাট দ্যাট উইল বি দ্য বেস্ট প্ল্যান, বিকজ অল দ্য স্টেক হোল্ডার্স, তাদের অংশীদারিত্ব আছে একটা সিদ্ধান্ত প্রক্রিয়াতে। সকল অংশীদারিত্ব যাদের আছে, তাদের প্রক্রিয়াতে যখন তাদের এখানে ইনভলভমেন্ট থাকবে, দ্যাট ইজ দ্য বেস্ট প্ল্যান, দ্যাট ইজ দ্য বেস্ট ডিসিশন। ওইটা মানে গণতন্ত্র। এবং আমরা আমাদের আরেকটা টার্ম আমার মাঝে মাঝে অনেক সময়, এখন তো অনেক বাসায় অনেক লম্বা সময় থাকছি, মাঝে মাঝে লিখতে ইচ্ছে হয়। আমার বেশিরভাগ লেখালেখিতে হয় যে একাডেমিক রাইটিং সেরকম হয় না, কোর্টের ড্রাফটিং বেশি লেখা হয়। বাট এই যে গণতন্ত্র, গণতন্ত্র শুড নট বি, এখানে আমি শুড শব্দটা ইউজ করলাম, আপনি অনেকবার শুড শব্দ ইউজ করেছেন, এটা একটা ভ্যালু জাজমেন্ট আমি দিচ্ছি, এটা আমার ওপিনিয়ন বলতে পারেন। ইট শুড নট বি জাস্ট মেজরিটি রুল, ইট ক্যানট বি। এখানে ন্যূনতম মিনিমাম কন্টেন্ট থাকতে হবে। এখন মেজরিটি মানুষ যদি মনে করে যে যারা চশমা পরে তাদেরকে আমরা চাকরি দিব না, বা তারা শিক্ষকতা করতে পারবে না, বা টক শো হোস্ট করতে পারবে না, মেজরিটি মনে করলো, সেটা কিন্তু হলো না। মেজরিটি রুল ইজ নট এনাফ, এখানে মর্যাদা থাকতে হবে, মানবিক মর্যাদা, এটা মিনিমাম কন্টেন্ট। এবং আমার অনেক গর্ব লাগে যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে আমরা এই মানবিক মর্যাদার কথাটা বলেছিলাম, এটা আমাদের আছে। এবং এই হিউম্যান ডিগনিটি নিয়ে আমি দেখছি এই দেশে এবং ইউএসএ তে আজকাল বড় বড় যে ভালো ভালো ইউনিভার্সিটি গুলো আছে, তারা মাত্র রিসার্চ শুরু করেছে, নট অনলি অন ডেমোক্রেসি, দে বিগিনিং টু টক অ্যাবাউট ডিগনিটি, মর্যাদা। এবং বাংলাদেশের জন্ম হয়েছিল এই মর্যাদার জন্য, কারণ আমাদের উপরে এই মর্যাদাটা আমরা পাচ্ছিলাম না, আমাদের উপরে বৈষম্য হচ্ছিল। সো ডেমোক্রেসি ডাজ নট মিন tyranny of the majority, tyranny বা fascism by majority, that is not what we mean by democracy. এখানে অংশীদারিত্ব, the stakeholders must have a say in the process, in the decision making that affect them. সো এই জায়গাটাকে আমাদেরকে ইনশিওর করতে হবে, এবং এইটা ইনশিওর করার রাস্তা কেউ আমাদেরকে বলে দেবে না, কেউ সলিউশন আপনাকে দেবে না, এটা আমাদেরকে সলিউশন বের করতে হবে। এবং সলিউশনটা, আমি যে একটা সলিউশন আপনাকে দেব, বের করব, আমার কাছে সবচেয়ে ভালো সলিউশন থাকলে আমি সেটা দেব না। কারণ আমি মনে করি যে সলিউশনটা হবে সকলের মত নিয়ে, মিলেমিশে, সকলের অংশীদারিত্ব নিয়ে, সেটাই হবে সবচেয়ে শ্রেয় সলিউশন। আপনি আমাকে বারে বারে প্রোগ্রামে অনেক সময় আমাকে প্রভোক করছিলেন, এন্ড আমি এটা এনজয় করেছি যে সলিউশন দেন, বাট নো, দ্যাট ইজ নো সলিউশন। সলিউশন হবে যখন আপনি আমি মিলে এবং সকলে মিলে যেই বিষয়ে যে সিদ্ধান্ত আপনাকে এফেক্ট করবে, সেই সিদ্ধান্ত প্রক্রিয়াতে আপনার অংশীদারিত্ব থাকতে হবে। যদি থাকে, যদি না, যখন, যদি বলবো না, এখন থেকে বলবো যখন থাকবে, তখন এটা হবে সবচেয়ে শ্রেয় সলিউশন, নাথিং শর্ট অফ দ্যাট। এবং সেই জায়গাটা আমাদেরকে নিয়ে যেতে হবে, কারণ আমরা মালিক পক্ষ। জি, ধন্যবাদ ব্যারিস্টার তানিয়া আমির। দর্শক, আপনারা শুনছিলেন আসলে যারা প্যাট্রিয়ট, যারা চায় সমাধান, তারাই কিন্তু আসলে কিছু কিছু ভালো কিছু চাই বলে সমাধান চায়। আসলে প্রবলেম আমরা কেউই চাই না। আপনার কথাগুলি আমার খুবই ভালো লেগেছে। আমি মনে করি যারা দেখেছেন দর্শক, আপনাদের অবশ্যই এই কথাগুলি আমি সবসময় বলার চেষ্টা করেছি যে আমরা আসলে একসাথে কাজ করি। আমাদের অনেক হয়েছে। আমার দুঃখের বিষয় সেটাই যে আমরা আর ইন্ডিপেন্ডেন্সের অংশীদারিত্ব নিয়ে বিতর্ক যেতে চাই না, বিতর্ক করতে চাই না। আমরা এখন সেটা থেকে বের হয়ে যাই হয়েছে, এখন আমরা একসাথে দেশটাকে উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমি আপনার কাছে যেটা বলেছিলাম যে আমি যেখানেই থাকি আমার দেশটাকে নিয়ে আমি সারাক্ষণ ভাবি, এবং এটাই আমার আইডিওলজি। আমি মনে করি যে এটা নিয়েই আমি থাকতে চাই, কারণ সবশেষে এই দেশটাই হলো আমার। রাজনীতি আজ আছে, আজ অমুক আছে, কাল তমুক আসবে, বাট ইভেঞ্চুয়ালি এই দেশটাই থাকবে আমাদের। সুতরাং এই দেশটা যত উন্নত হবে, আমরাই উন্নত হব, আমরাই আরামে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। তো সুতরাং দর্শক, আপনার যে কনভিন করেছে ব্যারিস্টার তানিয়া আমির আপনাদের কাছে, তার সাথে আমি পুরোপুরি একমত।
আসুন একসাথে কাজ করি। আরেকটা প্রশ্ন জাস্ট এই যারা ভিকটিম হচ্ছে বর্তমানে ধর্ষণের, তারা যদি কোনোভাবে সহযোগিতা চায় আপনার কাছে, আইনি সহায়তা, সেক্ষেত্রে আপনাদের কোনো অপশন আছে? অ্যাবসলিউটলি, আমি তো প্রথমেই বললাম যে আমরা কোথায় নক তখনই করতে হবে, কিভাবে? আপনার মাধ্যমে যদি কেউ আসতে চায় সার্টলি করে দেন। এবং আমি আরো ইনভাইট করব এখানে এই আরেকটি জিনিস কি দেখেন, যখন একটা ধর্ষণ হয় পুরো দেশবাসীকে আন্দোলন করতে হবে কেন? উই মাস্ট হ্যাভ এ সিস্টেম দ্যাট ওয়ার্কস। এটা তো সাস্টেইনেবল না, যেভাবে জিনিসগুলো হচ্ছে ইট ইজ নট সাস্টেইনেবল। সো আমরা ইয়াসমিনের সময় সাধারণত তো আমরা ডিফেন্স করি, সরকারি আইনজীবী তো আমরা না, কিন্তু যেহেতু সাধারণ মানুষের আস্থা ছিল না ইয়াসমিনের মামলার সময়, তখন অ্যাটর্নি জেনারেল অফিস থেকে আমাকে নিয়োগ দেওয়া হয়েছিল সরকারি পক্ষে প্রসিকিউশন করার জন্য, কারণ আমরা তো সরকারি আইনজীবী না। সো তখন আমরা কিন্তু প্রসিকিউশনের কাজটা করেছিলাম। এবং যখন আমরা রংপুরে গেলাম, তখন দেখলাম পুলিশের পক্ষ থেকে বা যারা অপরাধী ছিল তাদের পক্ষ থেকে ইয়াসমিনকে পতিতা বানাবার একটা পায়তারা হচ্ছিল। তখন আমি কোর্টে বলেছিলাম যে অফেন্স অফ রেপ ইজ নট লিমিটেড টু জাস্ট ভদ্র মহিলা, সো সে পতিতা কি পতিতা না, ইট ইজ নট রেলেভেন্ট। এই প্রশ্নই আমরা তুলবো না। সো তারপরে পতিতাদের কি ধর্ষণ করা তাহলে অ্যালাউড? যদি পতিতা কারেক্ট, ওই প্রশ্নটাই তুলেছিলাম। তো তখন আমি বললাম যে সেই জন্য সে পতিতা কি পতিতা না, বা তার চরিত্র কি, এই প্রশ্নই আদালতে আনা যাবে না, বিকজ এটা অপ্রাসঙ্গিক, এটা প্রাসঙ্গিক না। সো সেই জন্যই বলছি যে আমরা একসঙ্গে কাজ করি। এবং সাগর, আপনার হাতে অনেক পাওয়ারফুল একটা টুল আছে, এবং সেই টুলে যদি আমরা ভালো কাজে লাগাতে পারি, আপনার এই টুলের মাধ্যমে আপনি লোকাল যারা সাংবাদিক আছে তাদের সঙ্গে, আপনার ভাই বোন যারা আছে প্রফেশনাল কলিগস, তাদের সঙ্গে লিয়াজে করেন, আমরা যদি একটা সেল করতে পারি, আমার মনে হয় সেখানে কিন্তু অনেক বেশি আনন্দ পাবো টকশোর চাইতে। শুধু কথা না, চলেন একসঙ্গে কাজ করি। এবং আমি কিন্তু কাজের হাত আছে, আই আই এম ভেরি মাচ এ টিম প্লেয়ার। অনেকে আছে হয়তো অনেক হায়ারকি আছে যে আমি নেতা তো অন্য কেউ হবে না। আই এম নট লাইক দ্যাট। আমার সঙ্গে যারা কাজ করছে তারা জানে আই এম ডিফিকাল্ট টাস্ক মাস্টার, আমি পারফেকশনিস্ট। হয়তো আপনাদেরকে ঝামেলা করব, বিরক্ত করব, পছন্দ না হলে ঝাড়ি মারবো, কিন্তু মজাও হবে, আমার সঙ্গে কাজ করে মজাও পাবে। তো আমরা যদি একসঙ্গে একটা টিম আমি করে কাজ আপনার সাথে করি, কাজ করতে রাজি আছি। আর যারা কাজ করতে রাজি আছেন, ব্যারিস্টার চলেন তানিয়া একসঙ্গে। আমির ওপেনলি কনভিন করেছে, ওপেনলি আর্জ করেছে, অ্যান্ড শি ইজ কলিং টু অল অফ ইউ, whoever wants to work for the nation, for the people, come. We'll থ্যাংক definitely ইউ, will work together, থ্যাংক ইউ। and our goal is same, to Our develop goal the is country. absolutely same. এবং যেটা Yeah. সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সলিউশন আপনি দিবেন, আমি মানবো না, আমি দেব, আপনি মানবেন না। লেটস নট ডু দ্যাট। আমরা সকলে অংশীদারিত্ব রাখি সলিউশনের উপরে। এই ডিসিশন প্রক্রিয়াতে সবার সাথে আমরা আলোচনা করি। তো যখন আমাদের না, আমরা এখন অংশীদারি, শুধু সলিউশনের দরকার আমাদের। আমরা অনেক খুঁজেছি সমস্যা, এখন নাও সলিউশন, দ্যাটস ইট, ডান, এভরিথিং ইজ ওভার। এখন আর আমরা সমস্যা খুঁজতে পারবো না। একটা সেইং আছে, দ্য জার্নি ইজ দ্য ডেস্টিনেশন। Journey is the destination, it should have a limitation also, should have a limitations. এটা অনেক মুনি ঋষিদের কথা। at least at least regarding ধর্ষণ, we should not let it be happen anymore. Let's We work should together. not be let it happen. So let's start the journey together. That's it. Let's start Let the us journey work together. Let us work together. The journey is the destination. Because Exactly. solution to আমাদের এক কথায় সবাই আমরা জানি, but let's start the journey together. Let us move and let us hit to the solution. কারণ আমরা সলিউশন জানি, but we are not hitting to that. We need to move towards to that. Thank you so much. কম কথা বলে কাজ বেশি করি। অনেক ধন্যবাদ। That's it. Thank you so much. Thank you so much, and you have given me your valuable time. I'm very much grateful to you, Barrister Tania Amir, and I hope that you will join next আমি time. খুব মজা পেয়েছি। আর সাগর, আপনি আমাকে যতটুকু জানেন, আমি কিন্তু যাদেরকে কাছের বেশি মনে করি তাদের সাথে কিন্তু হয়তো আপনাকে প্রোগ্রামের আগেও কথা হয়েছে, তা আপনার বিষয়ে কিছু জেনেছি। যাদেরকে কাছের মনে করি তাদেরকেই হয়তো আমি হয়তো অনমনের কথা হয়তো অনেক সময় কাছের মানুষকে মানুষ শুধরাবার চেষ্টা করে বেশি। I did not consider it as a very so-called talk show. I considered it as like we are talking very spontaneously.
we have talked like based on the reality, এবং আমার কাছে মনে হয় কমপ্লিটলি আমি মনে করিনি যে এটা ইয়ার, সুতরাং এভাবেই আমার হওয়া আমার উচিত আমার আসলে, কি মনে হচ্ছে প্রাণ দিয়ে কথা বলা জীবনটা উচিত, নট বি শুড নট বি প্রিটেন্ড সামথিং দ্যাট না ইউ আর। আপনি এটা প্রাণবন্ত হয়েছে এবং নেক্সট টাইম আমি আমার প্রত্যাশা যে আমি আমার এই যে টেবিলে বসে আছি হয়তো আপনি সামনে টেবিলের ওখানে থাকবেন, আমরা যাতে মানে ভাই বোন একদম ফিজিক্যালি একে অপরকে দেখতে পারি, হয়তো আমরা শিওর। একসঙ্গে চা খেয়ে আমি চা বানিয়ে দিব আপনাকে বা আপনার জন্য একসঙ্গে হয়তো আমরা অথবা আমি বসে আপনার বাসায় বানাবো। আমি যদিও কখনো চা বানাইনি, আপনার বাসায় আমি বানিয়ে আপনাকে খাওয়াবো, এটা হচ্ছে সেই আমাদের দিনটার জন্য সংস্কৃতি। অপেক্ষায় আছি। হ্যাঁ এটা হচ্ছে আমাদের সংস্কৃতি, এটা হচ্ছে আমাদের কালচার। আমরা ডিজিটাল দুনিয়াতে ঢুকে যাচ্ছি, এআই চলে আসবে, এই মনুষ্যত্ব গুলো যাতে আমরা হারিয়ে না ফেলি, এটা হচ্ছে আমার শেষ কথা। এ যদি যে সত্যিকার মনুষ্যত্ব অর্থে চলে আসবে। ব্যারিস্টার তানিয়া আমির হয়ে থাকে, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, আই স্যালিউট ইউ, আই এম জাস্ট, আই হ্যাভ accepted your invitation, and we will be soon, very soon together on that table ইনশাআল্লাহ। that I see, I'm seeing from here. And I like your background. It is seems kind of virtual, beautiful background, but it is reality. I think, I hope that I will be there very soon. তো ভালো ইনশাআল্লাহ থাকবেন ভালো থাকবেন। আর ব্যারিস্টার আপনার তানিয়া আমির, আপনাকে অনেক দর্শকদেরকে আমার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা রইলো। And my heart and my soul is all of you, with all of you. I know everyone is going through such difficult challenges. And নিজের উপরে বিশ্বাস রাখেন, আস্থা রাখেন, and have faith in Almighty. The last থ্যাংক word. ইউ সো মাচ। Faith in Almighty. জি, আচ্ছা জি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। জি, জি। আসসালামু আলাইকুম।